অনেক লোককে কাভারেজ রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমার একটা ড্রিম হচ্ছে কয়েক হাজার লোককে, অলরেডি টার্গেট করছিলাম 10,000 লোক, এখন 1 লাখ লোককে টার্গেট করছি যারা কোনোভাবে আমার দ্বারা একটু হলেও উপকৃত হয়, আমিও তাদের কাছ থেকে শিখতে পারি। কারণ এই যে আবু সাইদ সাহেবের থেকে আমি একটা জিনিস শেখার আছে। এই যে আমাদের যে কমেন্ট করলেন যে আরেক ভাই, ওনার থেকে শেখার আছে। শেখার তো আসলে গ্রোথ এন্ডে হয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, লাস্টের ক্লাসের কয়েকটা কথা আপনারা 5 মিনিট শোনেন নেই, 4-5 মিনিট। একজন কালকে কমেন্ট করছিলেন যে শুনতে পারিনি, কতটুকু শোনেন নেই মনে আছে ভাই? কালকে একজন লিখছিলেন, ওনার নামটা বলি, উনি কি জয়েন করছে কিনা, লাস্টে একটু বললো যে আমি লাস্ট 5 মিনিট কথা শুনি নেই। এক সেকেন্ড। লিয়াকত আলী, সরি না লিয়াকত আলী, আবু সাইদ, না আবু সাইদ না, কে বললো যেন লাস্টে, না এটা যাই হোক। কালকে শেষে কতটুকু কথা শোনা যায়নি বলেন তো? আমি এই স্লাইডটা আসছিলাম, এই কথাটা বলছিলাম যে আমি একটা এরকম প্ল্যাটফর্ম আমরা করছি এডু টিভি, যেখানে আপনার আইপি টিভি করবো, ফুল অ্যাকাউন্টস ফাইন্যান্স বা এই সেক্টরকে হাইলাইট করে লাইভ টিভি চলবে। এই কথাটা কি গতকালকে শুনতে পারছিলেন? এমনি প্রাসঙ্গিকভাবে বলছিলাম যে আপনাদের জন্য কিছু কাজ আমরা করছি, এটা কথাটা কি শুনতে পারছিলেন গতকাল? শুনতে পারছিলাম, এটা শুনতে পেরেছি আমরা। ওকে ওকে, তারপরে বলেন। আর হচ্ছে যে এই যে আপনার এডু টিভি একটা গো লাইভ করবো, সেখান থেকে আপনার ওই যে যেমন আপনি দেখবেন 10 মিনিটস স্কুলের অনেক সুন্দর করে ওরা কাজটা করে, কিন্তু ওরা করে বিভিন্ন সেগমেন্টে, আমরা হয়তো পিওরলি অ্যাকাউন্টস ফাইন্যান্স বা এই সেক্টরের নিয়েই আমাদের ইচ্ছা। তো এইটুকু কথা ছিল। এখন আমি আবার সেই ব্যালেন্স শিটে চলে যাই। ইয়ে এখনো জয়েন করেনি বোধহয় ছেলেটা, আপনার সমীর বোধহয় এখনো জয়েন করেনি। এনিওয়ে রেকর্ডেড ভিডিও তো অবশ্যই পাবে। তো ও আমাকে বলছিল স্যার আমি একটু আগ্রহী শিখতে, আরো আপনার ক্লাস পেতে, এই জন্য আমি ওটা খবরটা বারবার নিচ্ছি। তো যাই হোক, কালকে আমরা শুরু করি ভাই। রোজার দিনে সবাই কষ্ট করে রোজা রেখে জয়েন করছেন ক্লাসে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। মানে জি বলেন। স্যার আমি তো এই বিকালে কস্ট অপটিমাইজেশন ক্লাসটা জয়েন করতে পারিনি, একটু লেট হয়ে গিয়েছিল সেই কারণে। তো এটা আমার খুব খারাপ লাগছে পরে। তো ভিডিও তো স্যার আমরা পাবো, যেমন আপনার ফার্স্ট ক্লাসের ভিডিওটা আমি দেখেছি পুরোটাই। ওইটা এখন আর পাবলিকলি দিচ্ছি না, তো ওইটা যেহেতু পেইড কোর্স, ওটা আনলিস্টেড থাকে, আমি আলাদাভাবে আপনাকে দিয়ে দিব, এই গ্রুপে দিব। ওইটা আর ওপেন করা যাবে না, কারণ হচ্ছে কি যারা টাকা দিয়ে ভর্তি হয় অনেকের আপত্তি থাকে স্যার আপনার ফ্রি দিয়ে দেন। আমার ইচ্ছা আছে, তো আমি গ্রুপে দিয়ে দিব ভিডিওটা। এটা আবার এটা দিলে আবার হয়তো অনেকে, যে কারণ দেখবেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে একটু আগে যে ভাই বললেন যে কোর্স কাউন্সিলের একটা প্রোগ্রামে জয়েন করছিলেন, আমিও 2-1টা সেশন জয়েন করছিলাম। ওইখানে একটা কথা বলছে, স্ট্রিক্টলি তারা দিবে না, কোনো রেকর্ডেড দিবে না। বলেন তো ভাই এই কথাটা কেন বলে? আমার যে ভাই একটু প্রথম কথা বললেন, দেখি একটু বের করি, মনির ভাই না কি নাম আমার আইসিএম তে, বলেন তো লজিকটা কি, ভাই কেন এটা বলে যে দিবে না, রেকর্ডেড দিবে? হ্যাঁ, এটা বিভিন্ন জনের আছে, এবং আমারও যে পারসেপশন, রেকর্ডেড ভিডিও দিলে আমরা হয় কি যে টেক ওয়ে, যেটা আপনি মেনশন করেছেন যে ক্লাস থেকে টেক ওয়ে, এটা হয় না। আমরা নির্ভর করি হয়তো ভিডিও তো পাবোই, তো ওটা তখন ওইখান থেকে কভার করে দিব, দেখুন। কিন্তু ভিডিও কিন্তু আর দেখা হয় না। যেমন সাইফ নোমান স্যার একটা আমি কোর্স করেছিলাম, দেখেছি সৌভাগ্য হয়েছিল আপনার মতো। উনি বলেছিল যে একটা সেশনে উনি কথা বলেন, বা আমরা কথা বলি, আপনারা কথা বলেন, মেন্টর যারা সেখান থেকে অন্তত 35%ই আমরা পার্টিসিপেন্টরা নিতে পারি, বাকিটুকু আর থাকে না। এবং যখন মানে লাইভেই যতটুকু নেওয়ার অতটুকু নেওয়া হয়, পরে আর টেকওয়ে যে স্লাইড বলেন বা ভিডিও রেকর্ডিং বলেন, ওইখানে আর ব্যস্ততার কারণে আমাদের মতো যারা মানে এইজ লার্নার, আমাদের আর সুযোগ হয়ে ওঠে না, ইচ্ছা থাকা সত্ত্বেও বা প্যাশন থেকে সুযোগ হয়ে ওঠে না ওখানে আবার যাওয়ার, যার ফলে যে শিক্ষাটা আপনাদের বদনাম, এটা মেন্টরের বদনাম হয়, মেন্টরের যে প্রচেষ্টাটা নষ্ট হয়। আর এট দ্য সেম টাইম ওই কনসেন্ট্রেশনটাও থাকে না, ওই ফোকাসটা থাকে না যে আপনি কি বলছেন না বলছেন। তো এই কারণেই রেকর্ডেড ভিডিও শেয়ার করেন। আর অনেক ইনফরমাল কথা হয়তো, যেগুলো আমাদের দেশের পার্সপেক্টিভে, এগুলো নিয়ে আবার বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে, এগুলো রেফারেন্স পয়েন্ট করে, এই কারণে একদমই পারফেক্টলি বলছেন এবং আপনি অত্যন্ত উঁচু মানের একজন মানুষ। আমি কেন বললাম, আপনি পজিটিভলি জিনিসগুলো দেখছেন, আমাদের এই টেকনিক গুলো, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এই দুটার সাথে প্রথমটা তো অবভিয়াসলি আছে, অনেক ইনফর্মাল কথা থাকে। আমার ভিডিওতে আবার আমি কিছু কথা কেটে দিয়ে দিই,
আর অবভিয়াসলি আপনার ক্লাসের অনেক সময় যদি নিশ্চিত থাকে যে ভিডিও পাওয়া যাবে, তাহলে ক্লাসে হয়তো জয়েন করার ক্ষেত্রে। এর বাইরে আরেকটা ব্যবসায়িক কারণও আছে, এটা আসলে কেউ বলবে না, বাট আমি এটা নিয়ে ডাউট, মানে বলতে আমার কোনো বাধা নেই। ধরেন আমার সবগুলো ক্লাস যদি ফ্রি, ধরেন আমি যত পড়াই সব ক্লাস যদি ফ্রি দিতে থাকে আমার ইউটিউবে, তাহলে আমার হয়তো একটা থ্রেট থাকতে পারে যে ভবিষ্যতে আমার কোর্সে বা আমি যেখানে ফ্যাকাল্টি হব লোকজন আর আসবে না। এই কনসেপ্টের উপরে অনেকে ভয় পায়, এইটাতে আবার আমি একটু দ্বিমত করি। আমার কথা হচ্ছে কি, লাইভ ক্লাস ইজ লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস বা ইউটিউবে দেখে ওটা লাভ হয় না। অতএব আমি ইউটিউবে এই ক্লাসটা আমি যদি ফ্রি দেই, এটা মনে করার কোনো কারণ, কারণ আমি এদের প্রত্যেকের সাথে কথা হয়তো, আপনি একটু আগে যে সাইফ নোমান বললেন, সাইফ নোমান খান, ওনারা আন্ডারে আমি প্রথম ব্যাচে আপনার আইবিএ থেকে এলসিএমসি করছিলাম, এবং ওনাকে নিয়ে আমি অনেক জায়গায় ট্রেনিং করিয়েছি, সিএমএ তে নিয়েছি, এসএসজি তে নিয়েছি, আবার উনিও আমাকে আইবিএ তে সুযোগ করে নিয়েছিল, গেস্ট লেকচার এসে আমাকে নিয়ে গেছিলেন। সো লার্নেড পারসন, হ্যাঁ, অনেক মানে ওনার থেকে কমিউনিকেশনের আমার লার্নিংটা, উনি ফার্স্ট ব্যাচ মানে আমার মনে হয় 15-16 দিকে হবে। আপনি মনে হয় এলসিএমসি করছিলেন না ভাই? সরি, একটু ইনফর্মাল কথাবার্তা বলতেছি আজকে একটু আমি শুরু করার আগে। এটার কারণটা হচ্ছে যে একটু মুডটাও এরকম। খলিল ভাই কি ইয়ে করছেন, ওই এলসিএমসি না ক্রাফটিং স্ট্র্যাটেজি, কোনটা করছিলেন? ওগুলোকে আমি ছোট ছোট কোর্স, ওকে 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 ওকে। সো একদিন দুদিনের, জি 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 হয়ে ওঠে না। ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্সেস। হ্যাঁ, ওনার আপনি রাইট জায়গায়, আপনি মানে সাইফ নোমান সাহেবের যদি আপনি ইয়ে করেন, ওনার যদি ইংরেজি কোর্সটা করেন, হ্যাঁ, গতকালকে আমার সাথে অনেকক্ষণ কথা হলো, আমি একটা জায়গায় ওনাকে দিয়ে একটা প্রোগ্রাম করাবো। ইজ ভেরি ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড, মানে কমিউনিকেশনের ধারণাই ভিন্ন। তো যাই হোক, আর আমাদের একটা সবসময় মনে রাখবেন, মানুষের প্রশংসা করবেন। হ্যাঁ, দেখেন যতগুলো রেফারেন্স আসলো, আমি প্রশংসা করলাম, আপনারা করলেন, প্রশংসা করলে বরকত চলে আসে। তো আমি শুরু করি। আর হচ্ছে যে যারা মিস করছেন আমি পার্সোনালি দিব, অবশ্যই দিব, বাট চেষ্টা করবেন কি ক্লাসগুলোতে থাকার জন্য, যার সাথেই এনরোল করেন। যেমন ভ্যাটের যে ক্লাসগুলো হয়, ভ্যাটের তো আসলে এত রোবাস্ট এরিয়া, আমাদের যারা বলেন ভ্যাট কোর্স করছেন, একবারেই কিন্তু শেষ হয় না, আবার করতে হয়, রিফ্রেশ করতে হয়, আইএসআইএফআরএস গুলো একাধিকবার করতে হয়। কেন? বিকজ আমি ধরেন এই পোস্ট কোয়ালিফিকেশন অলমোস্ট 19 বছর হয়ে গেছে, আইএস পড়াই, আইএফআরএস পড়াই, ট্রেন দ্য ট্রেনার কোর্স ইউকে তে এবং শ্রীলঙ্কাতে কোর্স করে আসছি, একদম যারা আইএফআরএস লিখে ওদের সাথে। তারপরেও আমি মাঝে মাঝে আটকায় যাই, ভুলে যাই। সো তার মানে এই জিনিসগুলো এমন একটা জিনিস, স্পেশালি আমি বলবো ভ্যাট, ইনকাম ট্যাক্সটা অত জটিল না, ভ্যাট, আইএফআরএস এই জায়গাগুলোতে আসলে কন্টিনিউয়াস চর্চায় থাকতে হয়। সো আমার রিকোয়েস্ট থাকবে যে ক্লাসের পরে আমি বিভিন্ন সময় ভিডিও শেয়ার করব, যদি আপনারা বিরক্ত না হন। আপনাদের যেমন ওই যে এক ভাই বললেন যে স্যার আমাকে আজকে যে ক্লাস রেকর্ডিংটা দিয়েন, আমি দিব ইনশাল্লাহ, এবং ওইটা দিব। কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে, বিরক্ত হলে বলেন যে স্যার বেশি দিচ্ছেন, বন্ধ করে দেন। কিন্তু আমার না না স্যার, এগুলো খুব ভালো লাগে, এগুলো দেবেন স্যার, দেখবো। কখনো না স্যার, আমরা এমনিতেই ইউটিউব ঘেটে ঘেটে আপনাকে ফলো করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিতে থাকবেন স্যার, দোয়া স্যার আসবে, বরকত আসবে ইনশাআল্লাহ। আজকে স্যার যে কয়টা দিয়েছেন আমি সবগুলো দেখেছি স্যার, এই পিএফসি আমাদের এই গ্রুপে সবগুলো আজকে আমি দেখেছি। আজকে যেহেতু ফ্রাইডে ছিল। বিপ্লব সাহেব কি ওটা ক্লাস তো মিস করছিলেন, কিন্তু ওইখানে ক্লাসে এইগুলো বলছিলাম যে এই বইটা একটু দেখা দরকার, এই জন্য দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আপনার যে নিজে থেকে দেওয়ার যে মন মানসিকতা স্যার, এটা আসলে সবাই থাকে না স্যার, এটা অনেক দিকে ভালো স্যার। আমি কেন এটা দেই জানেন? দেই হচ্ছে সবাই তো সবগুলো দেখে না, মিস করার সময়। তো আমার কাছে মনে হয় যে এটা জানলে, ধরেন ভ্যাটের অনেক অ্যাডভান্স লেভেলে আপনি শিখছেন, কিন্তু হয়তো ভ্যাটের একটা ছোট্ট জিনিস আপনার মাথায় নাই, যেটা ভুলের কারণে ইন্টারভিউতে আপনি খারাপ করেন। সো আমি এবার যেটা করতেছি, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও একটু আমার মতো করে গল্প করে বোঝানোর চেষ্টা করি। তাই আমি ভাবি যদি একটু উপকার হয় কারণ, হ্যাঁ, তাহলে ভালো হয়। এই জন্যই এগুলো করি। এবং করতে করতে আলহামদুলিল্লাহ আজকে ধরেন প্রায় 26,000 লোক দেখে, একটা ভিডিও দিলে দোয়া করে, কথা বলে। আর যাদের সামর্থ্য আছে তারা তো পেইড কোর্সে ঢুকেই। তো সবার জন্য একটু ইকুয়াল এডুকেশনটা পেইড বেস হওয়া উচিত, দরকার নেই। যাই হোক, অনেক কথা হলো, মানে যারা মানে জয়েন করছেন, ওয়ান্স এগেইন থ্যাংক ইউ। কালকে যেটা শুরু করেছিলাম আমরা, প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে IS 38, যেমন কালকে আমি সঙ্গে সঙ্গে আবার দেখবেন 38 এর 2টা পার্ট আর হচ্ছে 36 এর 2টা পার্ট। কে বলেন তো ভাই কালকে ওইটা দেওয়ার পর কষ্ট করে এই 2টা ভিডিও দেখতে পারছিলেন, এমন কেউ কি আছেন? যে আমি ওই ক্লাসের পর দিয়েছি, আংশিক হলেও দেখছেন। কালকে বললাম না যে ওইটা ডিটেইলটা একটু দিয়ে দিচ্ছি, সুযোগ হয়েছিল কারণ? কোনটা স্যার, একটু সরি, ওই যে কালকে ক্লাসে আমি দেখছিলাম, হালকা দেখছিলাম 38 স্যার, যে Okay. ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট।
হ্যাঁ, কালকে এই যে বললাম না ব্যালেন্স শিট শুরু করে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট 16 নিয়ে ডিসকাস করলাম, করতে করতে বললাম যে এখানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট নাই। ইনট্যাঞ্জিবল অ্যাসেট নাই বলেই আমি 8:30-এর একটা এখানে কিছু সামারি এখানে বললাম যে IS 9টাকে অবসলিউটে IS 38 হয়েছে। হওয়ার পরে এখানে কিছু কথা বললাম যে এই ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলোর রিসার্চ ফেজেরটা হচ্ছে ক্যাপিটালাইজ করা যায় না, প্রফিট এন্ড লসে দিতে হয়। ডেভেলপমেন্ট ফেজটা যদি পসিবিলিটি থাকে যেটা সাকসেসফুল হবে তাহলে এটা আমরা ক্যাপিটালাইজ করতে পারি, আর না হলে ইমিডিয়েটলি প্রফিট লসে চার্জ করে দিতে হয়। এইটা বলার পর আমি বললাম যে এটা আর চেয়ে বেশি বলতে চাচ্ছি না, আমি ভিডিও পোস্ট করে দেবো। পরে এই IS 31 এর আগের ক্লাসের পার্ট 1 পার্ট 2 দিয়েছি। আর ইম্পেয়ারমেন্ট প্রসঙ্গে জি বলেন স্যার, ওইখানে যে ইনটেনজিবল অ্যাসেট সম্পর্কে আলোচনা করা হয়েছে স্যার, ওইখানে আপনি বলছেন যে আপনার ইনটেনজিবল অ্যাসেট আর টেনজিবল অ্যাসেট, আর একটা কথা বলছিলেন স্যার যে যেগুলা খনিতে অবস্থিত আর কি, ন্যাচারাল রিসোর্স। এটাকে কি ধরনের অ্যাসেট বলা হয়? এটাকে বলা হয় ন্যাচারাল রিসোর্সেস। না, মূল্যায়নটা কিভাবে করবো আমরা স্যার ওইটা বলেন। আমি দেখেছি স্যার, দুটোই দেখেছি, 4টা পার্ট আর কি, 1, 2 করে 4টাই আমি দেখেছি স্যার। আজকে ফ্রাইডে ছিল, সময় পেয়েছি, আজকে সবগুলো দেখেছি স্যার। কি ভালো হলো না ভাই? এটা দেখা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এবং অনেক কিছু জানতে পারছে এগুলো। এবং ওখানে যে খনি ওগুলো যে আলাদা করে একটা ডেপ্রিসিয়েশন হয়, সেই বিষয়টা ওখান থেকে জানলাম। ওই আপনার হচ্ছে ডেপ্রিসিয়েশন, অ্যামortization, আর একটা বললেন স্যার ডিপ্লিশন। ওই যে একটু আগে ভাই যেটা কোশ্চেন করলেন, সেই কোশ্চেনটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে যে এইটাকে, এই যে এখানে যেটা বললাম, প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট ইজ এ ন্যাচারাল ইজ এ টেনজিবল অ্যাসেট, যেটাকে আমরা প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট বলে আগে ফিক্সড অ্যাসেট বলতাম। আর ইনটেনজিবল অ্যাসেটের ভিতরে যা আছে মোটামুটি বলেছি, ভিডিওতে বলছি। আর এর বাইরে থার্ড একটা ক্যাটাগরি আছে যেটাকে ন্যাচারাল রিসোর্সেস বলে। এটাকে ডেপ্রিসিয়েশন হয় না, অ্যামortization, তা হয় ডিপ্লিশন। আমি বানানটা ঠিক লিখছি কিনা জানি না, ডিপ্লিশন, হ্যাঁ ডিপ্লিশন হয়। আচ্ছা, আরেকটা কারণে মানুষজন পাবলিকলি ভিডিও দেয় না কেন জানেন? ধরেন একজন টিচার পড়াতে যে টিচারের ভুল হতে পারে, রেফারেন্স ভুল বলতে পারে, পরে সমালোচনা হয়। আমি আল্লাহর রহমতে একটু সাহস করে বলি এবং ভুল হইলে পরে ক্ষমা চাই না। এই জন্য আমি কিন্তু যে কোনো ক্লাস রেকর্ডেড লাইভ ক্লাসেও আমি পরে ইজিলি দিয়ে দিতে সাহস পাই। কারণ প্রথম হচ্ছে যে আমার কাছে মনে হয় যদি কিছু না বলতে পারি, আটকায় যাই, আপনারা যদি পরবর্তীকালে বলেন স্যার এটা ভুল হয়েছে কিনা বা একটু চেক করবেন কিনা, দ্যাট ইজ মাই অপরচুনিটি। ইউটিউবের অন্তত 2-4 জনের কোশ্চেনের ফলে আমার লার্নিংটা ক্লিয়ার হয়েছে। তারা বলছে স্যার এই জিনিসটা আপনি যেটা বলছেন এটা এভাবে কিনা এভাবে দেখেন। দ্যাট ইজ অলসো অপরচুনিটি টু লার্ন। যাই হোক, ওইটার নাম হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, ওইটা ডিপ্লিশন হয়। এটা হচ্ছে আরেকটা IFRS আছে, এই IFRSটার নাম IFRS 6, ঠিক আছে? এই যে কোশ্চেনটা করলেন আবু সাইদ সাহেব, ওইটা হচ্ছে IFRS 6। এটা হচ্ছে কি, ধরেন আমি একটা গ্যাস খনি কিনলাম। এখন গ্যাস খনির চ্যালেঞ্জটা কোথায় দেখেন? গ্যাস খনি কিন্তু আমি বলতে পারি না যে এখানে 2 লাখ টাকার গ্যাস আছে না 20 লাখ টাকার আছে। আমি কয়লা খনি কিনলাম, কয়লা খনি বলতে পারি না যে এখানে 200 কোটি টাকার আছে না 2000 কোটি টাকা আছে। এই কারণে এই ধরনের রিসোর্স কেনার পরে একটা এস্টিমেট করতে হয় যে প্রবাবল কতটুকু রিসোর্স এখানে আছে। তারপরে প্রতি বছর যতটুকু উত্তোলন করা হয় এটাকে ডিপ্লিশন করতে হয়, ঠিক আছে? সো দ্যাট ইজ মেনশন ইন দা স্পেসিফিক IFRS মিনারেল রিসোর্সেস। IFRS এর নাম 6। এটা আপাতত জানেন, কারণ এটা আবার সব জায়গায় লাগে না। এটা ধরেন যদি আমি যেমন এই রিসেন্টলি একটা 10 দিনের কোর্স করিয়েছি হচ্ছে পেট্রো বাংলা, তিতাস, তারপরে এই ধরনের ওদের অর্গানাইজেশন, ওদের জন্য এই IFRSটা খুব জরুরি, বিকজ তারা এই কাজগুলো করে। হ্যাঁ, আমাদের জন্য জাস্ট এটুকু জানলে হবে যে এটা হচ্ছে IFRS এ 6 আছে, এবং ওটার আমার ভিডিও আছে। আপনি যদি চান তাহলে IFRS 6 দিয়ে আমার বা অন্য ইন্ডিয়ান বা অন্য অনেকের ভিডিও আছে। তাদের যেহেতু ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার, অতএব বাংলা হিসেবে আমাদের আছে বা আর যারা আছে দেখতে পারেন। বাংলাটা দেখলে আরো ক্লিয়ার হয়। ইন্ডিয়ান বা অন্য ভিডিও আছে, তারা হিন্দিতে বা বিভিন্ন ভাবে বলে। সো 6 এরও আছে IFRS 6। এখন আপনি আসেন, তারপরে কালকে বলা শুরু করছিলাম কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যে ইনভেন্টরি, এবার বলেন ইনভেন্টরি রিলেটেড কি আছে বলেন তো, যে ইনভেন্টরি রিলেটেড কি কি ঘটনা থাকতে পারে? একই কথা আমি বলেছিলাম যে আপনাদের হবে কি, প্রথমে হবে হচ্ছে ইনিশিয়াল রিকগনিশন, তারপরে হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট, তারপরে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, তারপরে কি হবে প্রেজেন্টেশন, তারপরে কি হবে ডিসক্লোজার। এখন ইনভেন্টরি রিলেটেড একটা কথা আমাকে কেউ একজন, যেহেতু এটা খুবই কমন IS, কে সাহস করে বলবেন যে মোটা দাগে, আমি তো আর IS এর ধরে ধরে এখন অ্যাকাউন্টিং এও যাচ্ছি, আবার IS এর সামারি গুলো বলছি। তো ফুল IFRS পড়তে হলে আজকে আবার যেটা আলাপ করব ওইটার ছোট ছোট 10-15 মিনিট ভিডিওর আমার একটা প্লেলিস্ট আছে।
আইএফআরএস ইন 10 মিনিটস, ওইখানে অনেক ছোট ছোট ভিডিও আছে, আমি এটা দিব। আপাতত আমাকে কেউ বলেন যে এখানে কি কি ইস্যু থাকতে পারে বা কি কি আইএফআরএস আছে, IS2 তে কি কি আছে বলেন, যদি হেল্প করেন আমাকে একটু কেউ সাহস করে বলেন, অসুবিধা নেই। আচ্ছা আমি বলি অসুবিধা নেই। এখানে ওই জি। প্রথমে নেট প্রেজেন্ট ভ্যালু ব্যাপার আছে, তারপরে আপনার আপনার বই থেকেই স্যার, আপনার বই আমি নিয়েছি, ওখান থেকে বলছিলাম। জি 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 জি। তারপরে লিফো ফিফোরও ব্যাপার আছে, ওয়েটেড এভারেজ, এগুলো। আমি 2 মিনিটে এই জিনিসটা বলে অ্যাকাউন্টিং এন্ট্রি দেখা দিচ্ছি, এটা কিভাবে আসলো সেই ফিগারটাও দেখাচ্ছে। অ্যাকাউন্টিং এন্ট্রিতে চলে যাবো ব্যাক করে, এখান থেকে 7 নম্বর নোটে যাবো, তারপর ইয়েতে যাব। আচ্ছা আরেকটা কথা হচ্ছে কি, 10টা ক্লাস নেওয়ার কথা ছিল, তারপরে অলরেডি আজকে 11তম ক্লাস। আপনারা যদি অসুবিধা না থাকে, আর আমি পার্সোনাল লেভেলে হলেও এই ক্লাসের একটা আমার নিয়ত ছিল, অতএব আমার মনে হচ্ছে যে রোজা এবং রোজার পরে একটু একটু ধরেন 1 ঘন্টার জন্য হলো চট করে ধরেন সপ্তাহে একটা টাইম দিয়ে আপনাদের সব বসতে চাই। কারণ আমি মনে হচ্ছে কি এই কোর্সটা এত রোবাস্ট নিছি যে এরপর যদি আমি ট্যাক্সের রিটার্ন লিখতে চাই, অথবা এটা যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়তে গেলে তাড়াহুড়ারও কিচ্ছু নেই, আবার কোনো কিছু বাদও দিতে পারবো না, আবার এটা করতে গেলে লাগে অনেক লম্বা। সো হোয়াট ইউ হ্যাভ পেইড, এখানে মোস্টলি আইএফআর কারা কারা আমার আছে, সিএফও কোর্সের পে করছেন, এই কোর্সে পে করছেন, অথবা পে করেন নাই কিন্তু আপনার জানার আগ্রহ আছে। সো আমি একটু হয়তো কমিটমেন্ট দিচ্ছি না, আজকের ক্লাসের পরে আবার একটা টাইম দিব, সো একটু কন্টিনিউ হতে পারে। আমার একটা প্রত্যাশা যে আজকে যেমন সবাই জয়েন করছেন, এই সবাই জয়েন করলে, সবাই বললে বা সবাই যদি বলেন না যে এই ডিসকাশনটা এই স্টাইল ঠিক আছে, তাহলে আমার উৎসাহটা পাবো, ঠিক আছে। সো যেটা বলছিলাম, এবার আসেন IS2। থ্যাংক ইউ স্যার। জি, ওকে ওকে। IS2 এর প্রথম কথা হচ্ছে যে IS2 হচ্ছে এটা হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশন। এরপরে মজার তথ্য হচ্ছে এই ইনভেন্টরি 2 জায়গায় হিট করে, বলেন কোথায় কোথায় হিট করে? ইনভেন্টরি 2টা জায়গায় হিট করে, বলেন। একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেটে স্যার হিট করে, আর একটা হচ্ছে স্যার হলো কস্ট অফ গুডস সোল্ড স্যার। এক্স্যাক্টলি, তার মানে এটা ব্যালেন্স শিটও হিট করে, ইনকাম স্টেটমেন্ট হিট করে, ঠিক আছে। তাহলে প্রথমে এটা আমরা জানলাম। সেকেন্ড জানলাম যেটা ওই ভাই বলছিলেন যে ইনভেন্টরি ভ্যালুয়েশনের আগে 2টা মেথড ছিল, 3টা মেথড ছিল আগে, 2003 সালের আগে। একটাকে বলা হয়তো ফিফো, লিফো, আর একটাকে বলা হয়তো ওয়েটেড অ্যাভারেজ। সো লিফোটা এটা ব্যান্ড হয়ে গেছে 2003 সালের পরে, এটা আইএফআরএস তুলে নিয়েছে, লিফো নামে কোনো মানে ভ্যালুয়েশন হবে না। তাহলে এখন কি আছে? এখন আছে হচ্ছে ফিফো এবং হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ বা মুভিং অ্যাভারেজ, এবং এটার ভ্যালুয়েশনের মেথডটাকে বলে এনআরভি, নেট রিয়ালাইজেবল ভ্যালু। একটু লিখে রাখেন, আমি 7 নম্বর নোটে চলে যাই। 7 নম্বর নোটে আমরা কি দেখলাম, এখানে 2020-21 ছিল 28 লাখ টাকা ইনভেন্টরি, এটা বেড়ে 2021-22 এসে হয়ে গেছে 3,48,00,000। নোট নম্বর 7-এ যাই, ওইখানে যে বলি যে কিভাবে ভ্যালুয়েশন হবে, কিভাবে অ্যাকাউন্টিং এন্ট্রি হবে। এই যে নোট নম্বর 7, নোট নম্বর 7 এখানে হচ্ছে যারা ফিনিশ গুড নিয়ে ব্যবসা করে, মার্চেন্ডাইজিং, তাদের একটাই হচ্ছে ইনভেন্টরি থাকে ফিনিশ গুড। আর যারা ম্যানুফ্যাকচারিং, তাদের অনেক ধরনের থাকতে পারে, যেমন এখানে র আছে আর ফিনিশ গুড আছে, এর বাইরে প্যাকিং ম্যাটেরিয়াল থাকতে পারে, এর বাইরে অনেক ধরনের। কিন্তু নর্মালি আপনার র মেটেরিয়াল যদি ম্যানুফ্যাকচারিং হয়, তাহলে র মেটেরিয়াল এবং ফিনিশ গুড থাকবেই। সো গত বছরে এই দুটোর যোগফল নিয়ে 28 লাখ টাকা ছিল, এবার 3,48,00,000। আচ্ছা এবার আমি বলি, তাহলে এইখানে যে ভ্যালুয়েশনের কথা বললাম, 2টা জায়গায় যায়, একটা হচ্ছে ব্যালেন্স শিট। আমি কিন্তু গতকালকে এটা দিয়ে দিয়েছিলাম, আপনারা সবাই তো পেয়েছেন না এটা, এটা মানে গতকালকের ওয়ার্কিং এর পরে আজকেরটা করে আবার আজকে দিয়ে দিব, কারণ প্রতিদিনই একই জিনিস আগাচ্ছে, তো এই জন্য আজকেরটা আবার পোস্ট করে দিব, আগেরটা প্রয়োজনে ডিলিট করে এটা আপডেট করে নেবেন। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট বা ভাষণ লিখবেন 1 ক্লাসের অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টে উনি বললো যে যাবে হচ্ছে সিওজিএস এ যায়, আর একটা হচ্ছে যায় এখানে ইনভেন্টরি থেকে যায়। তাহলে ঘটনা কি ঘটে? তাহলে আমি যখন একটা অ্যাসেট এই ইনভেন্টরি কিনতে চাই, হ্যাঁ, তাহলে আমার 2টা কাজ করতে হয়। প্রথম কথা হচ্ছে যে আমার কি করতে হবে বলেন তো, আমাকে প্রথম হচ্ছে এইটার ফার্স্ট হচ্ছে রিকগনিশন। তাহলে আপনি যে র মেটেরিয়াল কিনছেন বা আপনি যে ফিনিশ গুড ব্যবসা কিনছেন, তাহলে আপনার প্রথম কোশ্চেন যে আমি হচ্ছে ট্রেডিং ব্যবসা করি, প্রোডাক্ট রেডিলি কিনে এনে ইম্পোর্ট করি,
আবার পরে বিক্রি করি, অথবা লোকালি কারোর কাছ থেকে বিক্রি করি। সো দিস ইজ মার্চেন্ডাইজিং বা হচ্ছে যে ফিনিশ গুডের ব্যবসা। আর যদি ম্যানুফ্যাকচারিং হন তাহলে আপনার র মেটেরিয়াল কিনতে হয়, ইম্পোর্ট অথবা কিনেন, তারপরে প্যাকিং ম্যাটেরিয়াল করেন, লেবার নিয়ে কাজ টাজ করে আপনি শেষ করেন। তাহলে এবং এখানে আরেকটা ইনভেন্টরি থাকে যেটাকে ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি বলে, মানে যে সবগুলো ফুল কমপ্লিট হয় নাই। এই ব্যবসার নেচারটা এমন, ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে না, অটোমেটিকলি ফিনিশ গুড অথবা র মেটেরিয়াল থাকে। কিন্তু কিছু ব্যবসা যেমন ফ্যান, এসি, টিভি, গাড়ি, এইসব দেখবেন হচ্ছে যে ইনভেন্টরির ভিতরে তাদের কি থাকবে, ফিনিশ গুড থাকবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকবে, র মেটেরিয়াল থাকবে। তাহলে এটা আমরা দেখলাম। সেকেন্ড হচ্ছে এই র মেটেরিয়াল কেনার সময় আপনার প্রথম হচ্ছে রিকগনিশন করতে হবে। তা রিকগনিশনে আপনি কি করবেন, ইনভেন্টরি রিকগনিশনে বলতে হবে যে ইনিশিয়ালি যে কোনো ইনভেন্টরি আসলে আমরা কি হিসেবে নেই, আমরা এটাকে আসলে পারচেজ হিসেবে দেখাই, এটা আপনার কস্ট অফ গুডস সোল্ডে যাবে। আর রেস যে পোর্শনটা থেকে যাবে, আমাদের যে অংশটা থেকে যাবে হচ্ছে কোথায়, যে অংশটা থেকে যাবে হচ্ছে বছর শেষে, মাস শেষে, মানে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ডেটে যে ইনভেন্টরি গুলো আপনার ওয়্যার হাউসে থেকে যাবে, দ্যাট ইজ ট্রিটেড অ্যাজ ইউর ইনভেন্টরি। আর যেটা অলরেডি চলে গেছে ওইটা চলে যাওয়া হচ্ছে ইনকাম স্টেটমেন্টে সিওজিএস এর ভিতরে। এটা তো ক্লিয়ার, এটা ইজ ইট ক্লিয়ার? ওকে, দেন এটা রিকগনিশন কি আপনার ইনভেন্টরি কেনার ক্ষেত্রে, এটাও আমি IS2 আজকে দিয়ে দিব আপনাদেরকে। ইনভেন্টরি কেনার সময় র মেটেরিয়ালের যে এলসি করলেন বা কিনলেন এইটা থাকে, যোগ হয়, তার সঙ্গে যোগ হয় হচ্ছে এলসির খরচ, অ্যাসেটের মতো মার্জিন, ক্যারিং খরচ, লোডিং খরচ, এগুলো সব যোগ করে ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে হয়। আর ফিনিশ গুড করার ক্ষেত্রে কি হয়, ফিনিশ গুড করার ক্ষেত্রে ভ্যালুয়েশন হয় হচ্ছে র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, আদার ফ্যাক্টরি ওভারহেড, এই সবকিছু মিলে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং হয়। সেটাই হচ্ছে পরবর্তীকালে ফিনিশ গুডে যদি সেল হয়ে যায় সেটা সিওজিএস এ, আর থেকে গেলে এই ব্যালেন্স শিটে থাকে। সো ফার IS2 যে ডিসকাশন গুলো মোটামুটি বোঝা গেল ভাই, ইজ ইট ক্লিয়ার? জি Yes, স্যার। sir. আর অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, যখন আপনি ইনভেন্টরি কিনবেন তখন ইনভেন্টরি ডেবিট হবে, হ্যাঁ, ইনভেন্টরি ডেবিট হবে, ইনভেন্টরি ডেবিট হবে, আর ব্যাংক ক্রেডিট হবে, হ্যাঁ। সঙ্গে আপনি হচ্ছে যে যদি এর সাথে আসলে মূলত যেটা হয়, আর একটু টেকনিক্যালি শিখাই দিই, ভালো করেই বলি, সেটা হচ্ছে নর্মালি আপনার যেটা হয় সেটা হচ্ছে যে আপনার নর্মালি যখন এলসি করেন তখন হচ্ছে আপনি লেখেন হচ্ছে র মেটেরিয়াল ইন ট্রানজিট, র মেটেরিয়াল RM ইন ট্রানজিট, এটা হয় আর কি। অনেকে স্যার এলসি ইন ট্রানজিট ইউজ করে, মানে এলসি ইন ট্রানজিট, রাইট, ও ফাইন, ফ্যান্টাস্টিক, এটাও আপনি লিখতে পারেন, রাইট, আমি লিখে দিই এলসি ইন, এই তো ফ্যান্টাস্টিক। তাহলে তো আপনারা, কে বলছে যে আপনারা ভাই মানে এটা কম বুঝেন, সবই তো বুঝেন মাশাআল্লাহ। আমি একটু ভ্যালিডেট করে দিচ্ছি আপনাদেরকে। ইউফো কোর্সে আসি তো স্যার, মানে ওইখান থেকে ও ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এটা কি হলো, ধরেন আপনি এলসি এই ব্যাংকে, এই ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি, ইন্স্যুরেন্স কোম্পানি পেয়াবল টু ধরেন এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্সটা আপনি মনে করেন যে তার ইন্স্যুরেন্স কাভারের নোটে 10,000 টাকা দিলেন, ওকে ফাইন। আচ্ছা, তারপরে কি হলো, আর এটা হলো ক্রেডিট, সরাই দিই পাশে, এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার এখানে দিলাম। আর কি হলো, আপনি হচ্ছে ব্যাংকে কমিশন দিচ্ছেন, সরি কমিশন দিচ্ছেন, তাহলে ব্যাংক ক্রেডিট হলো, কমিশন ধরেন 5,000 টাকা, হ্যাঁ, লেটস সে কি হয় 5,000 টাকা, ওকে 5,000 টাকা। তাহলে এই দুটো মিলে 15,000 টাকা হবে হচ্ছে আপনার প্রথম ধাপের খরচ। এরপরে র মেটেরিয়াল যখন চলে আসলো তখন আপনি আবারও কি করলেন, এই যে এই একই হেড রাখলেন, এলসি ইন ট্রানজিট। তারপর আপনি কি করলেন, তারপরে আপনি এখানে কি হলো, এখানে আপনি লিখলেন হচ্ছে ডিউটি খরচ, মানে হচ্ছে যে এনবিআর কে পেমেন্ট করলেন ডিউটি, ঠিক আছে। তাহলে এখানে ব্যাংক থেকে টাকা চলে এলো ডিউটির জন্য, ব্র্যাকেটে লেখেন ডিউটি, মানে একই হেড বাট এর ডিউটি ঢুকবে, ডিউটি পেমেন্ট করছেন অলরেডি, ডিউটি পেমেন্ট করলেন, ধরেন লেটস সে আরো 2,000 টাকা ধরলাম তর্কের খাতিরে ছোট করা, এটা ব্যাংক থেকে 2,000 টাকা দিয়ে দিলেন। আর কি হতে পারে, তারপরে আপনি ক্যারিং ট্যারিং সবকিছু দিলেন, হ্যাঁ, ক্যারিং দিয়ে দিলেন, সেটা কি এটাও একই হবে, ওই একই হেডিং দিবেন, হ্যাঁ, দিলেন কি এলসি ইন ট্রানজিট বা র মেটেরিয়াল ইন ট্রানজিট, যাই বলেন না কেন। এটা অ্যাকাউন্টিং হেড আসলে খুব বড় কিছু আসা যায় না, আসলে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে এক এক কোম্পানি এক একটা দেশের এক এক রকম লেখে, বাট IFRS এর টার্মিনোলজি গুলো কমন করার চেষ্টা করা হয়েছে ব্যালেন্স শিটের ফেসে এবং ইনকাম স্টেটমেন্ট ভিতরের আসলে অনেক সময়। আচ্ছা, এটা গেল ডিউটির জন্য, মনে করেন ডিউটির জন্য আরো আপনি দিলেন লেটস সে 3,000 টাকা,
একইভাবে আপনি ব্যাংক থেকে পে অর্ডার করে দিচ্ছেন, অতএব ব্যাংক ক্রেডিট করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করেন 3000 টাকা। এখন আপনি বলেন এই তিনটাকে মিলে জি বলেন ভাই, কোশ্চেন করছিলেন কিছু? আনলিমিটেড ছিল স্যার মনে হয় এরকম। আমি না ওই যে ভদ্রলোক মানে বলছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলেন তো এরপরে কি হবে যখন আমার মানে আমার হচ্ছে যে এই গোডাউনে, আমার যে ফ্যাক্টরির গোডাউনে এই র মেটেরিয়াল চলে আসলো, তখন কি এন্ট্রি হবে বলেন তো? ইনভেন্টরি স্যার ডেবিট হয়ে যাবে, আর ট্রানজিট যেটা ছিল বা আরএমএন ট্রানজিট যেটা, এটা স্যার ক্রেডিট হয়ে যাবে। এক্স্যাক্টলি, ইনভেন্টরি। আচ্ছা, এটার নাম কি? এবার এটা তো আপনি বলতে পারলেন, ফাইন, ফ্যান্টাস্টিক। এটার নাম কি সেটা বলেন। এটা কি নাম দিব? স্যার একটা হচ্ছে স্যার র ম্যাটেরিয়াল পারচেজ ডেবিট হবে, আর ম্যাটেরিয়াল ইন ট্রানজিটটা ক্রেডিট হবে স্যার। হ্যাঁ, সেটা করলাম, সেটা তো আমি করছি, কিন্তু আমি বলছি যে এই যে কাজটা করলাম, এই কাজটার নাম কি? এটা কাজটা তো স্যার ইনভেন্টরিতে স্যার রিকগনিশন করা হলো স্যার। ইয়েস, এটাই বলতে চাচ্ছি। তার মানে ওই যে আইএফআরএস যে আমি বলি, আইএফআরএস সাথে প্র্যাকটিক্যালি মিশিয়ে দিই ভাষাগুলো আপনাকে। আমি চেষ্টা করি কি যে আইএফআরএস এর ভাষায় কথা বলেন, তাহলে এটা আপনি কি করলেন, আসলে রিকগনিশন করলেন ইনিশিয়ালি, সরি রিকগনিশন করছেন, মেজারমেন্ট করলেন, রিকগনাইজ করলেন, ঠিক আছে, বোথ হয়ে গেল, দুটোই হয়েছে স্যার এখানে, দুটোই হয়ে গেল। তাহলে আপনি ওই যে এলসি ইন ট্রানজিট ওইটা নিলেন, এলসি ইন ট্রানজিট, তাহলে এটা হয়ে গেল। তাহলে আর তো হ্যাঁ, এটা তো আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেল। ওকে, এইটাই হচ্ছে এখন এই পোর্শনের একটা অংশ চলে যাবে সিওজিএস এ, একটা অংশ চলে যাবে হচ্ছে আপনার হচ্ছে যে ইনভেন্টরিতে। সো আশা করি এখানে আর কোনো কোশ্চেন নেই, থাকলে করতে পারেন। স্যার একটা কোশ্চেন আছে ছোট্ট। জি বলেন। ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা স্যার, মনে করেন যে আমি একটা কোম্পানির সাথে ইন্স্যুরেন্সের কন্ট্রাক্ট আছে আমার, তো কন্ট্রাক্ট আমি যখন হচ্ছে যে এলসির জন্য নিচ্ছি, আমাকে সে 35% ব্যাক দিচ্ছে কমিশন। হ্যাঁ, তখন আমি স্যার এটা রিকগনিশনটা কিভাবে করতে পারি, আমাকে যদি একটু বলতেন। একদম চমৎকার বলছেন। এটা বিভিন্ন অ্যামাউন্ট ফেরত আসে, 30 মানে আপনার একদম ধরেন 35 থেকে একসময় 70% পর্যন্ত ফেরত দিতে আছে, কস্টের ক্লাসে বলছিলাম। এখন ওইটা যেটা হয়, দুইটা জিনিস হয়। কেউ এটাকে যেহেতু পরে পাবে কি পাবে না জানে না, এটা তারা পরে আদার ইনকাম হিসেবে ট্রিট করে। আর আমার কথা হচ্ছে রেদার, যদি আপনি জানেন যে এই টাকা ফেরত পাবেন, তাহলে সেই অংশটা আপনি ওই কমিশন থেকে বাদ দিয়েও করতে পারেন। হ্যাঁ, এখন অনেক সময় অনিশ্চিত হয়, পাবেন কি পাবেন না, কিছু বিষয় থাকতে পারে, যে কারণে বা বছর শেষে দেয় অনেকে, আবার অনেক মানে ডিপেন্ড করে। যদি এমন হয় যে সঙ্গে সঙ্গে দিয়ে দিল, আপনার এই ইনভেন্টরি ক্যাপিটালাইজ করা বা ইনভেন্টরিকে আমি যখন রিকগনাইজ করলাম তার আগে যদি ফেরত পান, তাহলে আপনি চাইলে এই অংশটা ওইখান থেকে খরচ কমাই দিতে পারেন। আর যদি এটা পরে পান, তাহলে আসলে ওইটা নিয়ে আর আপাতত চিন্তা না করে আপনি আদার ইনকাম হিসেবে ট্রিট করতে পারেন। আদার ইনকাম ট্রিট করলে আবার একটা ঝামেলা আছে, ট্যাক্সের একটা নতুন কোশ্চেন আপনার জাগে। সো এটাকে আসলে ওইখান থেকে খরচটা কমাই দেওয়াটা, নেট ফিগারটা দেওয়াটা যৌক্তিক। হ্যাঁ স্যার, আমি নেটটাই করি, কারণ যেহেতু না হলে ট্যাক্সের জন্য একটা স্যার বার্ডেন হয়ে যায়। আমি সবই তো বলে দিলাম। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। প্র্যাকটিস করে, কিন্তু প্র্যাকটিসটা রাইট প্র্যাকটিস, রং প্র্যাকটিস, এটাও বলে দিলাম যে আপনার এটা করলে আপনার লাভ হবে, কারণ ট্যাক্সের ইমপ্যাক্ট থাকবে না, প্লাস আলটিমেটলি নেট অফ ফিগার হলো। অনেক সময় আরো হয়, ধরেন আপনি অনেক সময় টাকা ফেরত পাওয়া যায়, ধরেন আপনি দিয়ে দিছেন, ধরেন সেইখান থেকে ধরেন ডিউটি বা সিএনএফ এর টাকাটা ধরে নিছিলেন একটা অ্যামাউন্ট, পরবর্তীকালে সিএনএফ কিছু টাকা ফেরত দিয়ে দিল, সেরকম হলেও কিন্তু আপনি এটা নেট করতে পারলে ভালো হয়, তাহলে ইনভেন্টরির ইমপ্যাক্টটা পড়ে। স্যার আমি আপনার মাধ্যমে ওনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি স্যার। জি বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, উনি যেহেতু এই টাকাটা ফেরত পরে পায়, তো সেক্ষেত্রে উনি কিভাবে এটাকে মানে সেটেল করে, জিনিসটা একটু যদি জানতাম আর কি স্যার। আপনি বলতে পারেন, উনি যে কোশ্চেন করছেন আমি বলতে পারি। বলেন ভাই, কিভাবে করেন? না, এটা হচ্ছে যে যেহেতু ইনভেন্টরি একটা এলসি, একটা হলো মিনিমাম হচ্ছে 90 ডেজের একটা প্রক্রিয়া থাকে আর কি। যেহেতু এলসিটা যদি আমি কেনাকাটা করি আর কি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার কোর্স অফ অ্যাকশনে এলসি ওপেনিং এর আগেই আমাকে কিন্তু ইন্স্যুরেন্সের কভার নোট নিতে হয়। তাহলে আমি এই পিরিয়ডের মধ্যে আমার অলরেডি পেমেন্ট হয়ে যায়, এবং হচ্ছে যে আমি ইচ্ছা করেই অনেক সময় নেট অফ করে টাকাটা পেমেন্ট দিতে পারি ওনাকে। তাহলে আমি নেট অফ যদি করে দিই, সেক্ষেত্রে তো আমার আর থাকছে না। ফ্যান্টাস্টিক, মহিউদ্দিন সাহেব যেটা বলছে, এখানে ইন্স্যুরেন্সের একটা নিয়ম চেঞ্জ আসছে, বলে দিই আপনাদেরকে, উনি জানে, অন্যরা হয়তো জানেন না। এক সময় ছিল আমরা ইন্স্যুরেন্সের পরে করলে হতো, এখন হচ্ছে যেদিন আপনি এলসি করবেন কাভার নোট থাকতে হবে, এবং এক সময় ছিল যে পরে টাকা দিলে হতো, এখন হচ্ছে যে আপনার ক্যাশ চেক দিতে, সরি অ্যাকাউন্ট পে চেক দিতে হবে, অন্তত যদি নাও দিতে পারেন চেক নাম্বার দেওয়া ছাড়া তারা এটা করতে চায় না। তার মানে আলটিমেটলি এটা খুব দ্রুত পেমেন্ট হয়ে যায়, এবং যেহেতু এলসিটা অনেকদিন পুরনো থাকে,
নর্মালি তার আগে এটা নেট অফ হয়ে যেতে পারে। সো আর উনি যদি সরাসরি পেমেন্টের সময় এটা কেটে দিতে পারে, দ্যাট ইজ অ্যানাদার ভেরি গুড থিং, তাহলে তো আর কমপ্লিকেশন নাই। ইজ ইট ক্লিয়ার টু ইউ ভাই, যে কোশ্চেনটা করছিলেন? জি স্যার, স্যার। ওকে ওকে, আচ্ছা এবার আসেন অ্যাকাউন্ট রিসিভেবল। এখন আপনারা নিশ্চয়ই বলতে পারবেন না কোন অ্যাকাউন্ট রিসিভেবলটা সরাসরি কোন আইএফআরএস বা আইএসএস এর সম্পৃক্ত, বলেন তো। বলতে পারলে আমি খুব খুশি হব, বলেন। আইফারস 9 হ্যাঁ, আইফারস 9 কে বললো? আমাদের লালটুলাল সরকার। জি স্যার। অনেক ধন্যবাদ। এই লোকটা আলহামদুলিল্লাহ সব ক্লাসে আমার সাথে থাকে, ভালোই লাগে আর কি, খারাপ না। হ্যাঁ, এই দেখেন বলে ফেললো, এটা হচ্ছে আইএফআরএস 9। অনেকে জানা নেই হয়তো। আইএফআরএস 9 বলতে আমরা মনে করি ব্যাংকের ইস্যু। এটা হচ্ছে আপনার আইএফআরএস 9 এর একটা চমৎকার ভিডিও রিসেন্টলি আমি করছি। এই আইএফআরএস একটু কঠিন আইএফআরএস ছিল, আমি চেষ্টা করছিলাম ইজি করার জন্য। ওইটাও একটু আজকে পোস্ট করে দিব। সংক্ষেপে বলি, একদম সংক্ষেপে। সেটা হচ্ছে আইএফআরএস 9 হচ্ছে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এন্ড ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। সো অনেকে মনে করে এটা ব্যাংকিং টার্ম, ব্যাংকের জন্য অ্যাপ্লিকেবল। নো, আপনার যে অ্যাকাউন্টস পেয়েবল, এই যে অ্যাকাউন্টস পেয়েবল এখানে দেখবেন, ইট ইজ অলসো, এই যে আদার পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ইস ইজ অলসো আইএফআরএস 9। ঠিক আছে, আর এটাও আইএফআরএস 9। এখানে কি কি আছে জানেন? এখানে আছে হচ্ছে আপনার হচ্ছে ধরেন আপনি কোনো স্টকে ইনভেস্ট করলেন, দ্যাট ইজ ইউর ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আপনি একটা বন্ডে ইনভেস্ট করলেন, দ্যাট ইজ ইউর ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আপনি এই ধরনের জিনিসগুলো, সঞ্চয়পত্রে ইনভেস্ট করলেন, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট। হ্যাঁ, আর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কি? আপনি যদি ধরেন আপনার মানে ট্রেজারি বন্ড কেনা বা কোনো একটা মাধ্যমে আপনার শর্ট টার্ম অব্লিগেশন তৈরি হয়, তারপর অ্যাকাউন্টস পেয়েবল, দিস ইজ অলসো আইএফআরএস 9। এখন এই আইএফআরএস 9 এর আর আগের যেটা ছিল আইএস 39, এখানে একটা বেসিক চেঞ্জ আসছে। হ্যাঁ, লালটুলাল যেহেতু বলতে পারছেন, এটাও বলতে পারবেন মনে হয়। কি চেঞ্জ বলেন তো? আইফারস 39 তো স্যার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের রিকগনিশন এন্ড মেজারমেন্ট। না, আগে ছিল আরো ডিটেইল, ওটা এখন ওইটারই এক্সটেন্ডেড হয়ে আইএফআরএস 9 তো প্রেজেন্টেশন এবং সবকিছু চলে আসছে। নতুন কি অ্যাড হয়েছে সেটা বলতে চাচ্ছি আমি, মানে এই রিলেটেড কি চেঞ্জ আসছে। এই রিলেটেড চেঞ্জ হচ্ছে আপনাকে অবভিয়াসলি আগে আপনি সুযোগ ছিল যে আপনি এটার হচ্ছে ব্যাড ডেট অ্যালাউন্সটা আপনি নাও করতে পারতেন। এখন আপনাকে অবভিয়াসলি ওইটাকে রিকগনাইজ করতে হবে এবং আপনার অতীত হিস্ট্রি দিয়ে এটা আপনার প্রপারলি ক্যালকুলেট করতে হবে যে আসলে কত পার্সেন্ট। ব্যাংকের ক্ষেত্রে আরো কড়াকড়ি, ব্যাংকের ক্ষেত্রে বলা আছে যে ব্যাংকের যে লোনগুলো দেয় সেই লোনগুলো হচ্ছে ক্লাসিফিকেশন হয়ে যায়। ধরেন আপনি যদি লোন ডিফল্ট, কেউ কিছু বলছেন, ব্যাংকে যদি ধরেন 2 মাসের ভিতরে বা 1 মাসের মাথায় যদি হচ্ছে পেমেন্ট করতে দেরি হয়, মাস শেষে হলেই কিন্তু এটা আসলে একটা স্পেশাল মেনশন অ্যাকাউন্টে চলে যায়, এবার ডিফারেন্ট লেভেলে ক্লাসিফিকেশন হয়, ফাইনালি এটা আসলে ব্যাংকে রিকগনাইজ করতে হয়। সো যে কোনো ব্যাংকের জন্য আপনাকে যে টাকা লোন দেয়, সেই লোনটা যখন সে ফেরত নেয়, এটা ওয়ান কাইন্ড অফ তার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল, বিকজ তার সেল কিছু টাকা, সে টাকা সেল করে, টাকাই আবার ফেরত নেয়। সো তার টাকা লোন দেয়া, তার হচ্ছে যদি রেভিনিউ রিকগনিশন হয়, তাহলে তার হচ্ছে টাকাটা যদি আপনার কাছে থাকে এবং ইনস্টলমেন্টে টার্ম লোন আসে অথবা রিপেমেন্ট হয়, দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ দেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের হচ্ছে এখানে প্রপারলি আপনাকে রিকগনাইজ করতে হবে। কি রিকগনাইজ করতে হবে? অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। এটা আমরা আগেও করতাম, বাট এটা একদম ক্লিয়ার গাইডলাইন এখানে বলা আছে। আপাতত এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই, এইটুকু জানলেন। সোফার এটার ব্যাপারে কোনো কোশ্চেন আছে? বলেন। আচ্ছা, এনিথিং? ওকে, যদি না থাকে তাহলে এবার আসেন, এই হেডটার নাম কি বলেন তো? হচ্ছে ইন্টার কোম্পানি কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এটা একটা কোম্পানির স্যার যদি আরেকটা সিস্টার কনসার্ন থাকে বা কনসার্ন থাকে আর কি, তাদের মধ্যে যে লেনদেন হয়ে থাকে আর কি, বা সেইটার এগেইনস্টে স্যার যে ডিউটা। এটা হচ্ছে প্রথমত যদি বাই সেলের মাধ্যমে কোনো যদি হয়, যদি এক কোম্পানি আরেক কোম্পানি বাই সেল করে, তখন একটা আইএস আছে। আইএস কি বলেন তো? আইএস 24, ঠিক বলছি তো? হ্যাঁ, আইএস, সরি, রিলেটেড পার্টি ডিসক্লোজার। হ্যাঁ, আইএস 24। এখানে আপনার ক্লিয়ারলি বলা আছে যে আপনার যদি রিলেটেড পার্টি কেউ থাকে, তাহলে আপনাকে ডিসক্লোজ করতে হবে। অর্থাৎ আপনার গ্রুপে ধরেন স্কোয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি ঢুকেন, আমি এখন আর বারবার সরাচ্ছি না, আপনার ঢুকলে দেখবেন স্কোয়ার ফার্মার যে সিস্টার কনসার্ন আছে, স্কোয়ার টেক্সটাইল, বিভিন্ন জায়গায় যদি তার কোনো লেনদেন থাকে, তাহলে আলাদাভাবে নোট দিতে হয়। কারণ এখানে একটা টার্ম আছে আর্মস লেন্থ ট্রানজাকশন। যদিও সে
মার্কেট প্রাইসেও বাই সেল করে, কিন্তু যেহেতু তার হচ্ছে রিলেটেড পার্টি ডিসক্লোজ করতে হবে। এটা হচ্ছে যদি এটা বাই সেলের মাধ্যমে কোনো রিলেশনশিপ তৈরি হয়। আর এখানে আর একটা ইস্যু আছে, ট্যাক্সের একটা ইস্যু আছে। কি বলেন তো, কি হতে পারে ট্যাক্সের ইস্যু? এই যে এটা যেটা বললাম, এটা ট্যাক্সের ইস্যু কি হতে পারে? ট্যাক্সের কি প্রবলেম হয় বা কি ধরনের প্রবলেম ফেস করি আমরা এইসব ক্ষেত্রে, জানা আছে কারণ? একটা ইয়ে আছে যে 3 বছরের মধ্যে যদি রিসিভেবলটাকে মানে কালেকশন করা না হয়, ওটা ইনকামে ধরে নেওয়া হয়। আপনার ক্লিয়ার? থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে, ফার্স্ট কথা হচ্ছে, যদি আপনি এরকম লোন দেখাতে হয়, তাহলে অনেকেই যে কাজটা করে না, ধরেন গ্রুপের 5টা কনসার্ন আছে, এক কনসার্নে দেখাচ্ছে যে আমি ওমর কাছে টাকা পাবো, কিন্তু যে টাকা পাবে সে দেখাচ্ছে, যে টাকা নিয়েছে সে দেখাচ্ছে না। এটা আসলে ভুল গ্রসিত হয়ে যায়। সো আপনাকে আসলে গ্রুপের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো ক্লোজ করার সময় ডেফিনেটলি এগুলো অ্যাকাউন্ট পেই চেকে প্রপারলি কি কি আছে দেখে এটা করতে হবে। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে 3 বছরের অধিক সময় যদি একই অ্যামাউন্ট পড়ে থাকে, তাহলে কিন্তু ট্যাক্সের যে ডিমড ইনকাম যে সেকশনটা আছে, সম্ভবত 18 সেকশন, আমি একটু চেক করতে হবে, এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে 18ই হবে। এই ডিমড ইনকাম হিসাবে আপনাকে এটা ইনকাম ট্রিটমেন্ট করতে পারে, যেহেতু আপনি লম্বা সময় বাকি রাখলেন। এটা কি আরিফ ভাই ছাড়া অন্যদের জানা ছিল? স্যার এটা জানা ছিল না। ওকে, ফাইন, রিলেটেড একটা কথা বলতে চাই। বলেন প্লিজ। ইন্টার কোম্পানি যখন ওই যে বাই সেল করবে, তখন হ্যাঁ। টিডিএস কি কেটে রাখতে হবে না এরকম? একদম যা যা, কারণ কি ইন্টার কোম্পানি, আমি একটা কথা আপনাকে বলি, দেখেন, ধরেন আমি কল্লোলের উদাহরণ দিই, যেহেতু অনেক আগে কাজ করেছি, 10 বছর আগে চলে আসছে, ওইটার উদাহরণ দিই। কল্লোলে আমি ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, একটা কোম্পানির এখনো বোর্ডে আছি, ওনারা আলহামদুলিল্লাহ এখন নমিনেটেড ডিরেক্টর করে রাখছে। তো এখানে ধরেন কল্লোল এন্টারপ্রাইজ, এখন দেখেন কল্লোল এন্টারপ্রাইজ, কল্লোল লিমিটেড, কল্লোল ডিস্ট্রিবিউশন, কল্লোল ইন্ডাস্ট্রিজ। তা আমি একটা ছোট উদাহরণ দিই। কল্লোল লিমিটেড হচ্ছে টাইম জোন নামে অনেক পরিমাণে তাদের ইয়ে আছে, আপনার হচ্ছে শোরুম আছে। এখন এই শোরুমে তারা টিস্যু কেনে হচ্ছে কল্লোল, ওটার নাম হচ্ছে টিস্যু বিক্রি করে কল্লোল ইন্ডাস্ট্রিজ। এখন যেহেতু কল্লোল লিমিটেড মানে টাইম জোনের মালিকও যারা যিনি বা যারা একই মালিক হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিজ, বাট কোম্পানি আইন বলেন, আইএফআরএস বলেন, কোনো জায়গায় এটা বলে না যে মালিক কমন হলে তার এক কোম্পানি। এটাকে বড় জোর আপনি রিলেটেড পার্টি বলতে পারেন, বা অ্যাসোসিয়েটও বলা যায় না, কারণ অ্যাসোসিয়েট ফর্মুলা হইতে গেলে একটা কোম্পানি আরেকটা কোম্পানির হোল্ডিং লেস দেন 20%, 20 থেকে 50 পর্যন্ত হলে অ্যাসোসিয়েট বলে, আর 50-র উপরে হলে বলে হচ্ছে প্যারেন্ট সাবসিডিয়ারি বা হোল্ডিং কোম্পানি বলে। এইখানে আসলে কোনো লিগ্যাল ফর্মে কিন্তু বলা যাচ্ছে না, বাট ম্যানেজমেন্ট ওনাররা কমন ম্যানেজমেন্ট, এই জন্য আমরা রিলেটেড পার্টি বলতে পারি। তো যেহেতু দুইটারই লিগ্যাল এন্টিটি আলাদা, প্রত্যেকের টিডিএস ভিডিএস সবকিছু অ্যাপ্লিকেবল করতে হবে। ইন এডিশন টু দ্যাট আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যানাদার মানে ডিসক্লোজার, এই আইএসটা অনলি ডিসক্লোজার বেস আইএস, এটাতে কোনো রিকগনিশন মেজারমেন্ট নাই। এই আইএস 24 ইজ ওয়ান অফ দ্য রেয়ার আইএস যেগুলা ডিসক্লোজার বেস কিছু আইএফআরএস আইএস আছে, তার ভিতরে 24 একটা, যেখানে রিকগনিশন মেজারমেন্টের কোনো ইস্যু নেই, অনলি হচ্ছে আপনার ডিসক্লোজার। আপনি বুঝতে পারছেন আমার কোশ্চেনটা, কথাটা? যিনি টিডিএস বিটিএস এর কথা বলছিলেন, বুঝছেন? স্যার টিডিএস ভিডিওস অ্যাপ্লিকেবল স্যার, করতে হবে। রাইট। আচ্ছা, এখন দেখেন স্টক ইন ট্রানজিট হচ্ছে ওই যে অলরেডি গল্প করে ফেলছিলাম যে যদি আপনার ওই আপনার হাতে পৌঁছায়নি, এখন আপনি এলসি করছেন, একটা প্রসেসে আছে। আচ্ছা, অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্ট, এটার মানে কি বলেন তো? এটা হচ্ছে স্যার ওই যে বিভিন্ন জায়গায় আমরা যে ইয়ে দিয়ে দিই, অনেক সময় ব্যাংক গ্যারান্টি দেওয়া থাকে, তারপর হচ্ছে আমরা যেমন পল্লী বিদ্যুতে স্যার হলো ইয়ে দিতে হয়, আমাদের কি বলে ডিমান্ড নোট দিতে হয় জমা আর কি। এগুলো আমরা অ্যাডভান্স এবং ডিপোজিট প্রিপেমেন্ট হিসেবে এক্স্যাক্টলি, যেমন এর ভিতরে আপনার অনেক, এটা আসলে প্রেজেন্টেশন একটু ভিন্ন হইতে পারে, যেমন অ্যাডভান্স মানে একটা ভ্যাট দেয়া থাকলে এটা আনছে, এটা আবার ওই যে জি বলেন স্যার, একটু স্টক ইন ট্রানজিটের ব্যাপারে একটু বলতেন। ক্লোজিং এর সময়, প্রভিশন করার সময়, মানে এই সময় যে আপনার লাইবিলিটি যে ক্রিয়েটটা হয় এলসি সংক্রান্ত যেসব বিষয়গুলা, আমার মাল আসে নাই, কিন্তু আমি এটা লাইবিলিটি দেখাবো কিনা, হয়তো ইন ট্রানজিট হিসেবে আছে, সেটা হচ্ছে কি আপনার হলো শিপ উঠার পরে কি আমি স্টক ইন ট্রানজিট দেখাতে পারি? আচ্ছা, এখানে একটা এই মানে আমাদের এখানে আরিফ ভাই আছে, আমরা ঢাকা ইউনিভার্সিটি, আমি এটা আগেও জানতাম, ঢাকা ইউনিভার্সিটি আমাদের কোর্সে ছিল ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড বিজনেসে, এটাকে বলা হয় ইনকোটার্ম। এটা আইসিসি ইন্টারন্যাশনাল
চেম্বার অফ কমার্স একটা ইন্টারন্যাশনাল ট্রেডের টার্ম আছে, আইসিসি বলে। আইসিসি তে 11টা টার্ম আছে। হ্যাঁ, আপনার হচ্ছে যে এক্স ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি গেট থেকে মাল আপনারা দিতে পারে বিভিন্ন স্টেজে, তারপর হয়তো এফওবি মানে আপনার শিপে তুলে দিবে, এরকম সিআরএফ অনেক কিছু আছে, ডিটেল আমি এখন বলছি না, ইনকোটার্ম আলাদা। সেটার উপরে রিকগনিশন একটা ক্রাইটেরিয়া ডিপেন্ড করে। আর একটা জিনিস হচ্ছে ব্যাংকের একটা মজার ঘটনা ঘটে, নর্মালি আমরা তো এলএটিআর বা ইউপাস করি, এলএটিআর বা ইউপাস করলে যে সমস্যা হচ্ছে যে এটা নন ফান্ডেড একটা ফ্যাসিলিটিস তাদের থাকে। কিরকম? ধরেন যখন আপনি 10% মার্জিন বা 0% মার্জিন বা 5% মার্জিন দিয়ে এলসি করলেন, সো এই র মেটেরিয়াল ইন ট্রানজিটের ভিতরে শুধুমাত্র কমিশন অংশটা থাকে, আর যেটা আপনি হচ্ছে যে ওই মার্জিন রাখলেন সেটা আসলে অ্যাডভান্স ডিপোজিটে থাকে। কারণ নর্মালি আপনার হচ্ছে যে শিপিং এজেন্টের ইন্স্যুরেন্সের এই সমুদ্র পথে বা জাহাজে আসার সময় ইন্স্যুরেন্স কাভারেজ মিলে নর্মালি আমরা প্র্যাকটিস হচ্ছে যে আমরা বাংলাদেশের পোর্টে যখন মালটা আসে আর অরিজিনাল ডকুমেন্ট অথবা কপি ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট লাগে, কপি ডকুমেন্ট কোনো কোনো ক্ষেত্রে হয়, এই ডকুমেন্টটা পেলে আমরা ব্যাংকে চলে যাই। ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকে ওই ডকুমেন্টটা রিটার্ন বলে, মানে আমাকে ওইটা আইদার আমাকে ক্যাশ টাকা দিতে হয় যদি সাইড এলসি হয়, বা যদি ইউপাস হয় তাহলে ফরেন লোন ক্রিয়েট করতে হয়, আর এলএটিআর হলে ব্যাংক আপনাকে ডকুমেন্ট দিয়ে দিবে, আপনার নামে একটা লোন ক্রিয়েট করবে, আর হচ্ছে আপনি ডিউটি পেমেন্ট করবেন। সো যতক্ষণ পর্যন্ত এই ডকুমেন্ট নেওয়া এসে আপনি রিটার্ন করতেছেন না, ততক্ষণ পর্যন্ত জেনারেল প্র্যাকটিস হচ্ছে আমরা শুধুমাত্র একটা হেডেই রাখি, এই যে র মেটেরিয়াল ইন ট্রানজিট। আমরা ওই কমপ্লিকেসিটা অ্যাভয়েড করি, যে আপনার ব্যাংকের লায়াবিলিটি আছে, এই আছে, সেই আছে, বা রিকগনিশন পয়েন্ট কি এক্স ওয়ার্কস মানে যেখান থেকে চায়নার যে ফ্যাক্টরি ওইখান থেকে গেট থেকে আমি রিসিভ করেছি, তারপরে সিএনএফ টিএনএফ ইন্টারন্যাশনাল যে ট্রান্সপোর্টেশন ফ্রেট ফরওয়ার্ড সব খরচ আমার, এটাও হতে পারে। অথবা এমনও হতে পারে সর্বোচ্চ যে চাইনিজ কোম্পানি আমার ফ্যাক্টরি গেটে ঢুকানো পর্যন্ত সমস্ত খরচ সে দিবে, বাট অবশ্যই এটার প্রাইস বাড়বে। দুইটা হইতে পারে। সর্বোচ্চ হতে পারে যে আপনি তার গেট থেকে রিসিভ করলেন, এরপর তার কোনো লায়াবিলিটি নাই, ওখানে লোকাল ট্রান্সপোর্টেশন, তারপরে হচ্ছে সিএনএফ এজেন্ট, তারপরে ওখানকার যে ফ্রেট ফরওয়ার্ডার সবকিছু আপনি করলেন, তাহলে আপনার এই খরচগুলো দিবেন। কিন্তু নর্মালি আমার সাজেশন হচ্ছে যে যখন আপনি ব্যাংক থেকে ডকুমেন্ট রিলিজ করলেন এবং ডকুমেন্ট নিয়ে ফাইনালি আপনার হাতে চলে আসলো ফ্যাক্টরিতে, তার আগ পর্যন্ত নর্মালি কেউ করে না। সো আর কারোর কোনো ভিন্ন এক্সপিরিয়েন্স থাকে বলতে পারেন, আমরা এইভাবেই আমি যতগুলো কোম্পানিতে কাজ করেছি এভাবেই করেছি, কেউ কোনো আপত্তিও করে নাই। বুঝা গেছে ভাই? অ্যাডভান্স ট্যাক্স আমরা জানি, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট স্যার আমি একটু হ্যান্ড রাইজ করেছিলাম, একটা কোশ্চেন ছিল প্লিজ বলেন। স্যার আমার যে ইন্টার কোম্পানির জন্য যে আমি আমার একই মালিকানাধীন, আমার যেমন 5টা কনসার্ন আছে, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যখন টাকা দিচ্ছি সেক্ষেত্রে আমার লিগ্যালিটি ভাবে কি কি ডকুমেন্টস আমাকে মেনটেন করা উচিত? আরেকবার বললেন ভাই, আমি সরি একটু মিস করছিলাম। স্যার আমি বলতেছি যে ইন্টার কোম্পানির ক্ষেত্রে আমি একই মালিকানাধীন, আমার 5টা কনসার্ন আছে, যখন দেখা গেছে যে একটা কনসার্নে টাকা শর্ট আছে, আমি এখান থেকে ট্রান্সফার দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আইনগত দিক মেনটেন করে আমাকে কি কি ডকুমেন্টস প্রপারলি মেনটেন করা উচিত? আচ্ছা, প্রথম হচ্ছে এবার এখানে ইনকাম ট্যাক্স লটা বলেছি, কোম্পানি আইনে ক্লিয়ারলি কতগুলো কথা আছে। ভালো হয়েছে, আমি এই কোর্সটা তো আসলে কোম্পানি ল নিয়ে অনেক কথা বলার কথা, আপনারা বলতে সুবিধা হলো। কোম্পানি আইনের একটা 90 নম্বর সেকশন থেকে, আমার সামনে বইটা নেই, আমি বলতেছি 90 নম্বর সেকশন থেকে 110 পর্যন্ত কোম্পানির ডাইরেক্টরদের সম্পর্কে কথাবার্তা বলা আছে। এখন আমি যেসব কোম্পানিতে কাজ করি দেখা যায় যে একটা কোম্পানি আরেকটা কোম্পানির শেয়ার হোল্ডিং থাকে এবং ডাইরেক্টর থাকে, অথবা কমন ডাইরেক্টরশিপ থাকে। এইসব ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা, আমাদের দেশের কোম্পানি আইনটার সমস্ত নিয়মগুলো আরজেসি অত দেখতে পারে না, কারণ আরজেসি লোকবল এত সমস্যা, এরা এগুলো দেখে না। রেগুলেটর হিসেবে ভেরি উইক রেগুলেটর, হ্যাঁ, কাজ কাম অনেক স্লো। নর্মালি হচ্ছে আপনি যদি এরকম ফ্রিকোয়েন্ট করে থাকেন, প্রথম তো অবভিয়াসলি অ্যাটলিস্ট এক কোম্পানি থেকে আরেক কোম্পানির মেইলের মাধ্যমে একটা এভিডেন্স রাখা উচিত এবং অ্যাকাউন্ট পে ট্রান্সফার করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে নর্মালি এক কোম্পানি আরেক কোম্পানিকে লিগ্যালি লোন দিতে পারে না। এটা দিতে হলে আসলে সত্যি কথা বলতে কি, যদিও দেখা যাবে যে কল্লোল লিমিটেডের শেয়ার হোল্ডার 2জন, এজিএম ও 2জনে সাইন করতেছে, কল্লোল এন্টারপ্রাইজেরও শেয়ার হোল্ডার একই 2জন, এজিএম করতেছে। বাট যদি সেপারেট একজন লোক বাইরের কেউ থাকতো, তাহলে এজিএম এ অ্যাপ্রুভাল করে নিতে হয় যে আপনি কাউকে লোন দিতে পারবেন কি পারবেন না। এটা হচ্ছে এক্সট্রিম একটা, এটা আমরা করার দরকার নেই, বাট নর্মাল হচ্ছে আপনি অ্যাকাউন্ট পে চেকে করেন বা ব্যাংক ট্রান্সফার হলে ডকুমেন্টটা রাখেন, এটা হলেই চলবে। হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার টু ইউ?
বুঝতে পেরেছি। স্যার এক্ষেত্রে একটা কাজ করতে পারে, মানি রিকুইজিশন একটা ফর্ম ক্রিয়েট করে সেটাকে ডকুমেন্টেশন রাখতে পারে। রাইট, ওই রিকুইজিশনটা সাইন টাইন করে রাখলো, অ্যাটলিস্ট একটা ডকুমেন্ট থাকলো অডিটরকে বোঝানোর জন্য। হ্যাঁ, এটা করতে পারে। আমি মেইলকে বলছিলাম, মেইলেও একই রিকুইজিশনটা মেইলে যায়। এখন রাইট তো স্যার। এখন আপনি এটা ফর্মেও করতে পারেন। আচ্ছা, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা আমরা জানি যে এটা আমাদের দুই ধরনের হয়। একটা হচ্ছে যে আমরা প্রতি আমরা 75 এর আন্ডারে আমাদেরকে ইনকাম অ্যাসেস করে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় বছরে 4বারে করতে হয়, 3বার আর একবার আর কি। তো এইটা একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স থেকে। আরেকটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে পোর্ট লেভেলে আমরা এটি দিয়ে আসি, সরি এটি তো আসলে ইনকাম ট্যাক্স না, ভ্যাটের পার্ট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও দিয়ে আসি আমরা। সো এইগুলো থাকে। সো এটা নোট নম্বর এখানে আছে হচ্ছে, ওই ছেলেটা বোধহয় আজকে জয়েনই করে নাই, যে খুবই আগ্রহ ছিল ক্লাসটা করার জন্য। 12 নম্বর নোটে আপনার হচ্ছে 12 নম্বর নোটে এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ারে আপনার অ্যাডভান্স দেওয়া ছিল একটা অ্যামাউন্ট 2020-21-এ, আবার নতুন করে বেড়ে 2021-22-এ এসে এই অ্যামাউন্টটা হলো। সো দ্যাট ওয়াজ দ্য আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। শফিক ভাই, জি, আমি একটা শেয়ার করতে পারি এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আমার তো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হ্যাঁ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, জি জি আমার তো যখন ওই যে বিল রিয়ালাইজ হয়, কালেকশন হয়, তখন তো ব্যাংক আমার 0.6% অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখে। এটাও তো এটার আন্ডারে আসবে। হ্যাঁ, অবভিয়াসলি এটা অবভিয়াসলি, কারণ আপনি তো এটা যখন ওই যে আপনি যেটা করবেন কি, আপনি যখন ফাইনালি যখন হচ্ছে যে ট্যাক্স অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তখন তো আপনি ওই যে ওইটা বাদ দিয়ে বাদ বাকি অংশটা তো আপনি যখন পে অর্ডার করবেন রিটার্নের সাথে, তখন এটা আপনার শেষ হয়ে যাবে, তার আগ পর্যন্ত থাকবে। ওকে, আচ্ছা, এবার আপনি এই পেইড আপ ক্যাপিটাল, এটা আসলে খুবই ইজি। এটার সম্পর্কে প্রথম দিন বলছিলাম যে আপনার কোম্পানি ফর্ম করার পরে আসলে অ্যাকাউন্ট পে চেক এবং হচ্ছে যে ব্যাংক ট্রান্সফার অথবা বিএফটিএর এর মাধ্যমে ওনাদের থেকে পেইড আপ ক্যাপিটাল ঢুকতে হবে, আদারওয়াইজ খুবই বিপজ্জনক কাহিনী। যেটা আমাদের এই ক্লাসে এক ভাই বলছিল, কালকেও বললো, আমি ওনাকে বললাম যে এটা একটু বিপদ হয়ে যায় যদি প্রপারলি আমরা পেইড আপটা না ঢুকে অ্যাকাউন্ট পে চেক। এখন খুবই এগুলো নিয়ে জ্বালা যন্ত্রণা আছে, এটা নিয়মটা ব্রেক করলে আরজেসিও আগের থেকে অনেক করা। আর রিটেন আর্নিংস ইজ বেসিকলি এই যে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টের ফিগারটা যেটা প্রফিট অথবা লস, সেটা চলে যায় হচ্ছে ইকুইটি স্টেটমেন্টে। এখানে একটা ফরম্যাট আপনারা সবাই জানেন, তারপরে একটু দেখাই। সেটা হচ্ছে যে আমাদের শেয়ার ক্যাপিটাল একটা লাইন, এটা প্রেজেন্টেশনটা এখন একটু চেঞ্জও হয়, বাট আমি নর্মাল খুব মানে এই কোম্পানিটা খুব বড় না, এই কারণে এই ধরনের একটা ফরম্যাট আছে। নর্মালি একটু ভিন্ন প্রেজেন্টেশনও আপনি লিস্টেড কোম্পানিগুলো পাবেন, বাট এটা একটা খারাপ না। আপনার শেয়ার ক্যাপিটাল 21 সালের শুরুতে কত ছিল, ডিউরিং দ্য ইয়ারে প্রফিট লস হয়েছে কিনা, রিটার্ন আর্নিংস, আর ডিউরিং দ্য শেয়ার ডিপোজিট থেকে কোনো নতুন ইস্যু হয় নাই। তার মানে শেয়ার ক্যাপিটাল যে 6 লাখ ছিল, 6 লাখই আছে। ওই বছরের ওপেনিং এ লস ছিল হচ্ছে 17 লাখ, পরের বছরে আরো 12 লাখ লস হয়েছে, 30 লাখ টাকা লস হয়েছে। তাহলে নেট ইকুইটি লস আছে হচ্ছে 24 লাখ টাকা। আর হচ্ছে যে এইভাবেই হচ্ছে প্রেজেন্টেশনটা এখানে আসে। সো দিস ইজ দ্য ফিগার, যে আপনি আপনার হচ্ছে যে এই যে 30 লাখ টাকা নেগেটিভ, গতবার 17 ছিল, এবার 19। অ্যাকচুয়াল অ্যাকাউন্টস তো একটা কোম্পানির, এই জন্য লস ছিল এখানে এটা। আচ্ছা, লোন সিকিউরড, এটার মানে কি? সিকিউরড কথাটার মানে কি বলেন তো, এটার মানে কি? স্যার মর্গেজ দেওয়া আছে স্যার, যেটা লোনের এগেইনস্টে রিসিপ্টফুল মর্গেজ দেওয়া আছে। এক্স্যাক্টলি। IAS 1 এ ডিসক্লোজারে বলা আছে, বা IAS 16 এ বলা আছে, দুই জায়গায় বলা আছে যে আপনি যদি কোনো অ্যাসেট আপনার থাকে এবং সেটা যদি মর্টগেজ করেন, ডেফিনেটলি নোটে বলতে হবে যে এই অ্যাসেটটা ফ্রি নেই, এটা ফ্রি ল্যান্ড, ফ্রি প্রপার্টি না, এটা হচ্ছে মর্টগেজ প্রপার্টি। এটা নোট দিতে হবে। বোঝা গেল? এটা এই সংশ্লিষ্ট আইএফআরএসটা বোঝা গেল, যে যদি আপনার লোনের এগেইনস্টে কোনো প্রপার্টি মর্টগেজ থাকে, যদি মর্টগেজ থাকে সেটাকে বলা হয় হচ্ছে যে মর্টগেজ প্রপার্টি, আর যদি ফ্রি হোল্ড প্রপার্টি বলে ফ্রি হোল্ড। সো আপনার প্রপার্টিটা কি, আপনার অ্যাসেটটা ফ্যাক্টরির জায়গা, ফ্যাক্টরি মেশিন বা ফ্যাক্টরির শেডগুলো কি মর্টগেজ করা আছে নাকি ফ্রি আছে, এটা মেনশন করতে আলাদাভাবে নোটে। সো এর বাইরে আর তেমন কিছু। জি, একটা বিষয় ছিল স্যার, বিষয়টা হচ্ছে যে মানে মর্গেজটা হচ্ছে যে যদি কোম্পানির অ্যাসেট দিয়ে মর্গেজিং করা হয়, তাহলে সেক্ষেত্রে হলো স্যার সিকিউর বলতে পারি। কিন্তু যদি ওনার্সের মানে কোম্পানির ওনার্সের পার্সোনাল অ্যাসেট দিয়ে যদি মর্গেজ করে লিমিট স্যাংশন নেওয়া হয়, সেক্ষেত্রে কি স্যার সিকিউর বলতে পারবো? ওইখানে আসলে সিকিউরড বলা যায়, কিন্তু এর সমস্যা আছে, সেটা থার্ড পার্টি হয়। মানে আপনার ব্যালেন্স শিটে এটা ওই অ্যাসেটই তো থাকবে না, সিকিউরড লেখারই কোনো ইস্যু নাই, ওনারদের পার্সোনাল। সো এটা সিকিউরড বলা ওই অর্থে যায় না, মানে আমার দরকারও নাই লেখা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা থার্ড পার্টি হয়, ওনার দিক আর যে কেউ দিক, এটা থার্ড পার্টি মর্টগেজ বলে। তো তখন তো আর ওই অ্যাসেটটা আমার লেখার দরকার নাই যে মর্টগেজ আছে, আর
সিকিউরটা তারপরেও লেখা যায়, আমার ক্ষতি নেই, কারণ কি পার্সোনাল দিলেও তো আমি নোট ডিসক্লোজ করতে পারি যে যে এই লোনের এগেনস্টে ওনারদের এই পার্সোনাল অ্যাসেটটা এত শতাংশ জায়গায় মর্টগেজ করা আছে, এটা নোটে দিলে বেটার, সিকিউর লিখে দেওয়াটাই বেটার বলে মনে হচ্ছে আপাতত। তারপরে আমি প্রয়োজনে আপনার কোশ্চেনটা আরেকটু চেক করে যদি আমার কথা ভুল হয় তাহলে আমি বলবো, আর ঠিক একটা বিষয় আছে স্যার সাথে, ইন্টার কোম্পানির অ্যাসেট দিয়েও যদি অন্য কোম্পানিতে স্যার যদি মর্গেজ নেওয়া যায় কিনা, এটা একটু স্যার প্লিজ সাথে। সিমিলার ওটা থার্ড পার্টি হয়, ইন্টার কোম্পানি মানে তো আর থার্ড পার্টি। হ্যাঁ, আর একটা জিনিস হয় যে কর্পোরেট গ্যারান্টি দিয়ে কিনে, সেটাও আবার অন্য কোম্পানি, ধরেন আপনার গ্রুপে 5টা কোম্পানি আছে, এক কোম্পানি আর এক কোম্পানিকে কর্পোরেট গ্যারান্টি দিচ্ছে, ওইটাও ওয়ান কাইন্ড অফ সিকিউর। হ্যাঁ, কিন্তু এগুলো হয় কি তখন এটা মেনশন করে দিতে হয় যে আমার গ্রুপের অমুক কোম্পানি, আমার গ্রুপ তো বলে না, এর গ্রুপ নাই, বলবেন যে কমন ওনারদের হচ্ছে রিলেটেড পার্টির হিসেবে অমুক কোম্পানির কর্পোরেট গ্যারান্টি এই লোনের এগেনস্টে আছে, এটা মেনশন করে দিতে হবে। আর একটা আমার একটু জানার জন্য, মানে যদি আপনি অ্যালাউ করেন আর কি, হ্যাঁ, মানে ট্যাক্স হলিডে রিজার্ভ নেওয়া আছে, মানে আমার কোম্পানিটারই লং টাইম ধরে, মানে এটা স্যার ইয়াতে ব্যালেন্স শিটে পড়ে আছে, কিন্তু এটাকে অ্যাডজাস্ট করার মতন মানে কোনো ইয়ে নাই। এখন আমি এটা অ্যাডজাস্ট করব কিভাবে একটু স্যার যদি মানে এরকম। একদম মজার একটা কোশ্চেন, ভালো আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে যে ট্যাক্স হলিডে শেষ হয়ে যাওয়ার পরে দেয়ার ইজ এ অব্লিগেশন, এটা কি ট্যাক্স হলিডে বিষয়টা কি কেউ প্রথম শুনলেন এরকম কেউ আছে? কারণ আমি তাহলে একটু বিশদ বলবো না শর্টকাট বলবো, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলতে গেলে শর্টকাট বলতে পারি না, যাই হোক। এটা হয় কি কিছু কিছু এরিয়া বা কিছু কিছু বিজনেসের উপর ট্যাক্স হলিডে আছে, যেমন এক সময় আপনার ইয়ে ছিল গাজীপুর, তারপরে এগুলো গাজীপুর নারায়ণগঞ্জ ট্যাক্স হলিডে এরিয়ার ভিতর ছিল, এখন এটা বাদ চলে গেছে, এখন হচ্ছে যে এইগুলা ট্যাক্স হলিডে দেয় না। তো মোট কথা ট্যাক্স হলিডে স্পেসিফিক এরিয়াতে গভর্নমেন্ট চায় যে ঢাকার উপরে সব ইন্ডাস্ট্রিয়ালাইজ না হয়ে বিভিন্ন ঢাকার বাইরে ইকোনমিক গ্রোথটা হোক, এই জন্য ট্যাক্স হলিডে দেয়। বিভিন্ন মেয়াদে আছে, আপনার 3 বছর 5 বছর 8 10 বছর, এটা আমি ইনকাম ট্যাক্সে স্পেসিফিক দেখে বলতে পারবো। তো এরকম আছে, তো সেটার এগেইনস্ট এটা একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে ওইখান থেকে যে প্রফিট জেনারেট হবে ওই প্রফিটটা হচ্ছে আপনার রিজার্ভ করতে হবে, সেই রিজার্ভের টাকাটা আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন অথবা গভর্নমেন্ট বন্ডে রাখতে পারবেন। ওই টাকাটা আসলে একটা সার্টেন অংশ আপনাকে এটাকে রাখতে হয়, তো সেইটাকে আপনার হলিডে ট্যাক্স হলিডে রিজার্ভ বলা হয়। যখন ওই ট্যাক্স হলিডে পিরিয়ডটা ওভার হয়ে যাবে তখন এনবিআর একটা চিঠি দিয়ে আপনি বলবেন যে ট্যাক্স হলিডে রিজার্ভ রাখার দরকার নেই, তখন এটা আপনি রিটেন আর্নিংস এ শিফট করে ফেলতে পারবেন। বোঝা গেল ভাই কোশ্চেনটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে শফিক ভাই, জি বলেন। আমি একটা জিনিস শেয়ার করতে পারি এখানে, যখন ট্যাক্স হলিডে রিজার্ভটা ছিল তখন কিন্তু একটা অব্লিগেশন দিয়ে দিয়েছিল এনবিআর যে ট্যাক্স হলিডে রিজার্ভ সে 5 ইয়ার্স দিছে, বাট যত টাকা সে রিজার্ভে রাখছে তার সম্ভবত 2/3 রিইনভেস্ট করতে হবে। রাইট, ওইটাই তো বললাম, আমি যে বললাম না যে স্টক মার্কেটে প্রাইমারি, ওইটা বলছি আমি কিন্তু। রাইট, এক্স্যাক্টলি 2/3, হ্যাঁ 2/3 বলতে পারেন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ 2/3 স্পেসিফিক না। তো এ দেখেন একজনের কোশ্চেনে আরেকজন কত উপকার হচ্ছেন। এই ট্যাক্স হলিডে হয়তো শুনেনি নেই, কিন্তু এখন অনেক ইজি হয়ে গেল যে গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে না, তো এই ইনকামের একটা প্রভিশন রাখতে হয়। ওকে স্যার, আমার একটা কোশ্চেন আছে ছোট্ট স্যার। বলেন। হ্যাঁ স্যার, ওই আরজিসির কাজ করতেছে স্যার, ওই শেয়ার ক্যাপিটাল নিয়ে স্যার। মনে করেন স্যার 60 লাখ টাকা আছে শেয়ার ক্যাপিটাল, কিন্তু ওই 8 বছর আরজিসির কোনো কাজই করে নাই, রিটার্ন জমা দেয় নাই। দেখা যায় যে 15 সাল থেকে তার ওই আবার শেয়ার অ্যালটমেন্ট করছিল আরো 20 লাখ, কিন্তু অডিট রিপোর্ট গুলো হয়ে গেছে ওই অ্যালটমেন্টের ওই টাকাটা আসেই নাই। কিন্তু পরে এখন করতে দিয়ে আপনি ওই সার্চ দেওয়ার পর ধরা পড়ছে যে ওইটা স্যার ওই 20 লাখ টাকা তো আসলে ক্যাপিটালে, অথচ 21 সালে সেটা হয়ে গেছে, ডিবিসি হয়ে গেছে স্যার। আসলে সত্যি কথা বলতে কি কথা শুনলে মন খারাপ হবে একটা গ্রুপের, তারপরে কথাটা বলি। আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সেটা ধরেন বা সিএ কোর্স কোয়ালিফাইড বা আমরা যারা আছি বা যারা মোটামুটি, তারা কিন্তু এই সেক্টরে একটু সাবধানে কাজ করে। আর একটা গ্রুপ আছে, আমি নিজেও এলএলবি, তারপরেও দোষটা নিচ্ছি, আমি সেই পুরনো ধরেন 13 বছর আগে এলএলবি, আমি এলএলবি প্লেস করা ছিল ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, আপনার সেকেন্ড ক্লাস 12 ছিলাম, মানে খুব অল্প সময়ে 4 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা দিয়েও আলহামদুলিল্লাহ প্লেস করছিলাম ওই সময়। কিন্তু তারপরেও আমি খুব মানে দুঃখের সাথে বলি যে বিভিন্ন তথাকথিত সবাই না, কিছু কিছু আইটিপি বা যারা এই প্র্যাকটিসটা করে তারা কতগুলো ঝামেলা করে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো উল্টাপাল্টা তৈরি করে, আবার বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা সাইন করে এগুলোকে জমায় রাখে। যেমন একটা কোম্পানি পেলাম প্রিলিমিনারি এক্সপেন্স 12 বছর ধরে কন্টিনিউ করছে। আচ্ছা এখন আপনি বলেন তো প্রিলিমিনারি এক্সপেন্স কয় বছরে কি আছে, আয়ের
আইএফআরএস এ কি বলে, ইনকাম ট্যাক্স রুলে কি বলে, যে কি করতে পারবেন, কি করা উচিত বলেন তো। প্রিলিমিনারি এক্সপেন্স কথাটা সংজ্ঞা বুঝছেন কিনা কেউ বলেন, হোয়াট ইজ প্রিলিমিনারি এক্সপেন্স? এটা সর্বোচ্চ 5 ইয়ার্স এর ভিতরে অবসলিউট করে দিতে হবে। না, এখন আইএফআরএস বা ইয়েতে বলছে 3 বছর করতে হবে, আর 1 বছরও চাইলে আপনি করতে পারেন, বাট ম্যাক্সিমাম 3 বছর। এখন দেখেন 12 বছর যে রেখে দিছে, 12 বছর রাখার কোনো লজিক আছে বলেন? প্রফিটে কোম্পানি ধরে রাখছে দিনের পর দিন, এগুলো হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের চেহারা নষ্ট করে ফেলে। সো এখন ঠিক করতে গেলে যে সিএফও, ধরেন আরিফ ভাই ওই কোম্পানি সিএফও গেল, বা আমাদের এখানে হেমায়ত হোসেন গেল, বা আমি গেলাম, বা বিকাশ কুমার গেলেন, বিপদে পড়ে তখন ছেঁড়া বেড়া অ্যাকাউন্টস করে ফেলে, বুঝছেন? এটা সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, উল্টাপাল্টা করে ফেলে। সো আইএসআইএফআরএস বেস এবং ইনকাম ট্যাক্স ল কমপ্লাই করে যদি কেউ অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না তৈরি করে, পরবর্তীকালে অনেক জটিলতা হয়। যেমন লালটুলাল যেটা বললেন যে ওনাদের কি আছে, আপনার উনি কি বললেন, আপনি যেন কোনটা বললেন, ট্যাক্স হলিডের রিজার্ভটা রাখা আছে অনেক দিন, এটা শেষ হওয়ার পরে রেখে দিছে, আবার কেউ প্রিলিমিনারি এক্সপেন্স রেখে দিছে, এরকম বিভিন্ন ধরনের জিনিস ঘটনা ঘটে। তো এইটা আসলে একটু ঠিক করে, এই কারণে এই কোর্সগুলো একটু ভালোভাবে করা উচিত, বা এটার অ্যাপ্লিকেশন করা উচিত। ধরেন সবচেয়ে অন্যায় হবে রোজার দিনে, ধরেন তাও 9:30 থেকে এখন অলরেডি 11:30 বাজে, আমি বক বক করতেছি, তা আমি সবচেয়ে খুশি হব যে আপনার কোম্পানির অ্যাকাউন্টস গুলো ঘেটে ঘেটে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করে যে কি ঝামেলা। আর আমি দেখেন একটা কোম্পানির অ্যাকাউন্টস দিয়ে দিলাম, অ্যাকচুয়াল কোম্পানি নাম টাম কেটে দিছে, বাট এরকম ডকুমেন্টও কম পাওয়া যায়, আপনাকে দিয়ে দিলাম, সব সাপোর্ট দিলাম, কিন্তু আমার কথা হচ্ছে আপনার অর্গানাইজেশন অ্যাকাউন্টসটা দেখে কোথায় কোথায় আইএসআইএফআরএস এর গ্যাপ আছে, অথবা সেখানে কি একটু নিজে ঘাটাঘাটি করলে সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে শর্ট টার্ম, জি বলেন। স্যার প্রিলিমিনারি এক্সপেন্সটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করতে স্যার। স্যার কিভাবে ইয়ে করা হয়? আচ্ছা, প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে প্রি ইনকর্পোরেশন অনেক ওয়ানটা। ধরেন নরমালি একটা কোম্পানি, আমি শুরুর দিন ক্লাসে বলছিলাম মনে আছে আপনাদের, যে কোম্পানি তৈরি করার আগে একটা প্রমোটারদের বিভিন্ন মিটিং হয়, তারা চিন্তা করে যে কি করব না করব। ব্যাংক অ্যাকাউন্ট হয়নি, কোম্পানি হয়নি, কিন্তু তারা একটা লয়ার নিতে হয়, ধরেন সেটা চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অথবা হচ্ছে কোম্পানি ল প্র্যাকটিসিং বা চার্টার সেক্রেটারি হোক, তাকে নিয়োগ করতে হয় যে বা নিজে করতে হয় যে ভাই আমি একটা কোম্পানি তৈরি করবো। তো কোম্পানি তৈরি করার জন্য তার হচ্ছে যে একটা আরজিসির ফিস আছে, তারপরে বিভিন্ন খরচ টরচ হয়, তারপরে এই ধরনের, কিন্তু অপারেশন এখনো শুরু হয়নি। ওই খরচটাকে আসলে বড় খরচ হলে প্রথম বছর যেহেতু আপনার লাভটা মতো হয় না সাধারণত, এই জন্য ওখানে বলা আছে যে 3 বছর বা ম্যাক্সিমাম ধরলাম তর্কের খাতিরে, আরিফ ভাই যেটা বললো যে আগে 5 বছর করে, তো 5 বছরে আপনি অ্যামোর্টাইজ করে শেষ করলেন। কিন্তু নিয়ম হচ্ছে যে প্রথম বছরেই যদি আপনার মোটামুটি প্রফিট থাকে, অথবা এটা চার্জ করে লস করলে সমস্যা কি, ধরেন আপনার মানে 5 লাখ টাকা এরকম খরচ হয়েছে, তো এটাকে আপনি ফিকটিশিয়াস, ওয়ান কাইন্ড অফ ফিকটিশিয়াস অ্যাসেট হিসেবে আপনি রেখে দিচ্ছেন প্রিলিমিনারি এক্সপেন্স, রাদার আপনার প্রিলিমিনারি এক্সপেন্স কে ক্রেডিট করে ইনকাম স্টেটমেন্টকে ডেবিট করলে খরচটাকে চার্জ করে দিলে ঝামেলা চলে গেল। সো এইটাকে বলা হয় প্রিলিমিনারি এক্সপেন্স, ঠিক আছে ভাই? মানে প্রি ইনকর্পোরেশন, কোম্পানি তৈরি করার আগে কিছু খরচ, ব্যবসা শুরু হয়নি কিন্তু কিছু কিছু খরচ হয়েছে, হয় এটা হয় আপনার আরজিসির ফি, এই ফি সেই ফি, এগুলো করতে হয়, ভ্যাট ট্যাক্স তৈরি করতে গেলে কিছু ইয়ে লাগে। জি স্যার, এই ক্ষেত্রে যদি বড় বড় কিছু খরচ হয়, যেমন আমি সফটওয়্যার পারচেজ করলাম, আমি স্যালারি দিলাম বড় বড় অ্যামাউন্টে, হ্যাঁ, প্রথম বছর আমি আমার এখন অপারেশন কিন্তু আমার স্টার্ট হয়নি, তা আমার দেখা গেলো অ্যাপ্রক্সিমেট একটা বছরে প্রথম বছর 40 থেকে 50 লাখ টাকা খরচ হয়ে গেল, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি আমি অ্যাসেট প্রিলিমিনারি এক্সপেন্স হিসেবে বুক করতে পারি? আচ্ছা, এটা প্রিলিমিনারি, এটা আরেকটা আছে ডেফার্ড এক্সপেন্স করে, ডেফার্ড করা যায় এক্সপেন্সটা। তো কোশ্চেন হচ্ছে যে একই কথা, আপনি যদি এটা অ্যাসেটে রাখতে পারেন, ধরেন অ্যাসেটে ধরলাম রাখলাম, অডিটর আপত্তি রাখলো রাখলেন, আর অ্যাসেটে না থাকলে কি হইতো, আপনার ইনকাম স্টেটমেন্ট লস শো করতো, খুব একটা কিন্তু একই কথা, মানে ব্যালেন্স শিট সাইজে ইম্প্যাক্ট করতো না। তবে এই ধরনের কিছু কিছু খরচ যেগুলো আসলে ওর রেজাল্টটা আপনি এখনো পাচ্ছেন না, সেটা ডেফার করা যায়, অর্থাৎ আপনি তো ইউজ শুরু করেন নাই। সো বা প্রিলিমিনারি যদি এরকম ভাবে প্রমাণ করতে পারেন, এটা যৌক্তিক ভাবে প্রমাণ করতে হবে যে এখনো ব্যবসা শুরু হয়নি, কিন্তু আমার এই জিনিসগুলো করতে হয়েছে, আমি একটা ট্যালি সফটওয়্যার নিয়েছি, এই করতে হয়েছে, টুকটাক কাজ করতে হয়েছে, এগুলোকে আপনি প্রিলিমিনারি এক্সপেন্স হিসেবে ঢুকাতে পারবেন, প্রিলিমিনারি বা প্রি ইনকর্পোরেশন এক্সপেন্সেস। হ্যাঁ, এই আর কি, ঠিক আছে? তো এটা আসলে ডিপেন্ড করে আসলে সিচুয়েশনের উপরে, আপনারা যদি পার্টিকুলার কোনো ইস্যু হয় আমি দেখে বলবো না। যাই হোক, এখন আমরা শর্ট টার্ম লোন সিকিউর, এটাও মানে মর্টগেজ করা আছে লোন, ইন্টার কোম্পানি পেয়াবল, ওইখানে যেহেতু সে কিছু টাকা নিয়েছে ওনার। জি, তার উপরে ডেপার ট্যাক্স নিয়ে একটু যদি আলোচনা আচ্ছা করতেন। আচ্ছা, সরি, এটা মিস করে গেছি, ডেফার্ড ট্যাক্সের এটা আমি এই ক্লাস শেষ করার পরে আমি আইএস 12 এর একটা ভিডিও দিব, সম্ভবত আরিফ ভাই ওই ক্লাসে ছিল, আমাকে উনি কমপ্লিমেন্ট দিচ্ছিল যে ভাই এত সুন্দর করে আমি আইএস 12 কারোর কাছে বুঝিনি, উনি বলছিল, আমি যদি ভুল না বলি, ওইটা আমি রেকর্ডটা আপনাদের দিব, আপনারা এটা দেখবেন, এটা একটা কঠিন জটিল জিনিস, বাট আমার মেথডে আমি সিম্পলিফাইড করছি, ঠিক আছে? শফিক ভাই, ডেফার্ড ট্যাক্স আজকে দিয়ে নাই, এত লোড দেওয়া যাবে না।
আচ্ছা আচ্ছা পরে দিব না। খুবই কমপ্লিকেটেড। আচ্ছা আচ্ছা সেটা দিয়ে আমি নেক্সটে যখন করব ভিডিও দেখার পরে যদি কোনো ইস্যু থাকে আমি ডেফার ট্যাক্স নিয়ে আলাপ করবো। এটা IAS 12, ঠিক আছে? এটা টু কমপ্লিকেটেড, বাট আমি আমার উপরে যদি আপনাদের আস্থা থাকে আই উইল মেক ইট ভেরি সিম্পলিফাইড করে দিব, কোনো চিন্তা করেন না। বাট আগে ভিডিও দেখে ম্যাচিউরড হবেন, কারণ ভিডিও দেখে ম্যাচিউরড হবে কি, যে জিনিস আমি 1 ঘন্টা এখানে ক্লাসে নিব আপনি যদি ভালো করে দেখে আসেন তাহলে আমি হয়তো 15 মিনিট 20 মিনিটে শেষ করতে পারবো। যাই হোক, এটা একটা ইস্যু। এরপরে হচ্ছে শর্ট টার্ম লোন সিকিউর, ইন্টার কোম্পানি পেয়েবল, আদার পেয়েবল হেডে, স্ট্যাটুটরি পেয়েবল মানে কি বলেন তো? এই যে 21 নম্বর লোনে বলেন তো কি হইতে পারে? স্ট্যাটুটরি পেয়েবল কি হইতে পারে? এই যে ভ্যাটের সম্পূরক শুল্ক স্যার, হ্যাঁ না, ওই যে শুল্ক ভ্যাট, তারপরে হচ্ছে যে ইলেকট্রিসিটি বিল, মানে গভর্নমেন্টের TDS, এবার আপনি TDS কাটছেন হ্যাঁ বিল থেকে, বাট এখনো জমা দেননি, এই সমস্ত অংশগুলো স্ট্যাটুটরি পেয়েবলে রাখা আছে। এটা প্রেজেন্টেশন একটু ভিন্নভাবেও অনেকে করে, বাট এটা এই হেডে রাখা আছে, ঠিক আছে? আর হচ্ছে যে আপনার প্রভিশন ফর ট্যাক্স, তো আমরা জানি যে ইনকাম ট্যাক্স যখন আমি ইনকাম স্টেটমেন্টে আপনার হচ্ছে প্রভিশন করতে হয়। এইটা যেহেতু আমি কিছু ফিগার টিকে সরিয়েছি, কমপ্লিট একটা কোম্পানির না, কিন্তু এটা রিয়েল কোম্পানির কিছু জিনিস সরিয়ে ফেলেছি, ফলে একটু হাইড করার চেষ্টা করছি, কারণ এই কোম্পানির কনফিডেন্সিয়াল তথ্য অনেক কিছু চলে যায়, সরাই ফেলছি, বাট মোটামুটি এটা আছে। সো আমি ব্যালেন্স শিট এই 2 দিনে শেষ করলাম, এরপরে একটা ইনকাম স্টেটমেন্ট এবং ট্যাক্স রিটার্ন লেখা একটা ইচ্ছা আছে। আর যেটা বললাম যে আপনারা যদি থাকেন ধৈর্য ধরেন, মাঝে মাঝে আমি একটা একটু সেশন নিব। সো আজকের সোফা শেষ করি, অলরেডি 11:15 বেশি বাজে। স্যার গত ক্লাসে স্যার ওই যে একটা এক্সেল শিট দেখাইছিলেন স্যার, ওই কোনটা শিটটা বলেন যদি তো? এইটা দিছিলাম। না এটা না শফিক ভাই, আমি বলি ওই যে ডেবিট ক্রেডিট জার্নাল এন্ট্রি গুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি দাঁড়ান দেখাচ্ছি এখন, দাঁড়ান একটু দাঁড়ান, আমি বুঝি না, এই জন্য আমি আর ওটা আমাদের ফার্স্ট ক্লাসে যেটা দেখেছিলেন একদম শুরুর ক্লাসে, ওইটার কথা আচ্ছা আমি একটু খুলি বের করি দেখি ওইটা হলে। ওইটা একবার দিয়েছিলাম, আবার এখনই দিচ্ছি, তার আমি একটু দেখাই, কারণ পরে কনফিউশন হবে, কারণ লিখলে আমি বুঝতে পারি না। 1 সেকেন্ড ক্লাস থেকে যেয়ে না আমি দেখাচ্ছি। আপনাদের এই ফাইলটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লাইং, এটা সম্ভবত স্যার আমাদের একদিন ড্যাশবোর্ড দেখিয়েছিলেন স্যার একটা এক্সেল, ওইটা বলেছিলেন একটু দিয়ে দেওয়া যায় কিনা স্যার একটু, যদিও ডাটা ওইখানে আমরা সাজিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো, একটা ড্যাশবোর্ড তৈরি ড্যাশবোর্ড থাকে। আচ্ছা ওইটাও দিলাম, বাট ওটা আসলে দিলে হয় কি, ওইটা আমার একটা কনসালটেন্সি ফর্মে, ওইটা আমি অনেক কোম্পানির ওইটা আমি করে দেই, মানে যারা হচ্ছে যে সফটওয়্যার নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক, ওইটা তাদের তৈরি করে দিই। এটা হচ্ছে সফটওয়্যারের ভিতরে বেশ। এটা ওকে এটাই স্যার। ওকে আমি দিচ্ছি, ঠিক আছে। ওকে এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর ওইটা আপনার দেখি যদি লাগে দিব। ওইটা আমি হয় কি ওই স্টাইলে যাদের হচ্ছে যে সফটওয়্যার অত কিছু নাই তাদেরকে আমি ওই এক্সেল বেস ড্যাশবোর্ড বানাই দিই। আমাদের টিমের একটা ছেলে আছে আশরাফ সহ আমরা। তো যাই হোক, আজকেও আপনাদের খুব ভালো লাগলো, বাট ওই জয়েন করেনি ফাইনালি না, ও খুবই আগ্রহী ছিল। আজকে জয়েন করেনি। ওকে তাহলে ঠিক আছে, আমি আপাতত ধরেন তো পরপর 2টা নিয়ে ফেললাম, আর আমাদের স্টুপুলেটেড নাম্বার অফ ক্লাস শেষ হয়ে গেছে, বাট সমস্যা হচ্ছে যে এখনো অনেক অংশই আমার নিজের স্যাটিসফ্যাকশন আসে নাই। সো নেক্সট যেদিন দিব, সম্ভবত আজকে হচ্ছে শুক্রবার তো, সরি শুক্রবার তো, নেক্সট বৃহস্পতিবার একটা চান্স নেই যদি আপনাদের আপত্তি না থাকে 9:30টায়। হোয়াট ডু ইউ থিংক? ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে স্যার। ওকে তাহলে ওই দিন ক্যাশ কলোনি কি একটা ক্লাস হবে স্যার? তাহলে আপনারা যেহেতু ডিমান্ড আছে আমি একটু দেখে দিব। জি স্যার, ভালো হবে স্যার। জি স্যার, ক্যাশ ফ্লোটা নিয়ে একটু আলোচনার দরকার আছে। আমার একটা সিম্পল রিকোয়েস্ট, আমি কিন্তু আপনাদেরকে ধরেন কি পাচ্ছি কি দিচ্ছি বড় কথা না, আমি চেষ্টা করতেছি, আমার চেষ্টাটা আছে। আমাদের সোশ্যাল মিডিয়া যতগুলো পেজ আছে না, মানুষ চায় কি, ধরেন আমি আরো লোককে চাই যে আমাকে লোকজন দেখুক, উপকৃত হোক। যেমন আরিফ ভাই অনেক কমেন্ট করে লিঙ্কডইনে, তারপরে ফেসবুকে বা ইউটিউবে। আপনারা একটু কমেন্ট করবেন, ওইখানে লিখবেন যে একটা এই ক্লাসের নিচে যদি এটা পাবলিকলি পান, লিখে দিবেন যে ভাই স্যার একটু IAS 17 নিয়ে একটু, সরি IAS 7 ক্যাশ ফ্লো প্র্যাকটিক্যালি দেখতে চাই। এটা করলে হবে কি, মানে একটু ওই মিডিয়াতে আমার অবস্থানটা একটু শক্ত হয়। আর এডিউটিভি যেটা বললাম, এডিউটিভির হচ্ছে একটু সার্চ করে একটা পেজ আছে এডিউটিভি, আমি দেখি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। আর একটা ইউটিউব চ্যানেল আছে, একটু এটা আপনি প্রথম দিকে একটু করেন, ওই যে সাবস্ক্রাইব করেন, হ্যাঁ একটু বেল বাটন চেপে রাখেন। এটা আমাকে একটু ছোট্ট করে হলেও হেল্প হয় আমার জন্য, কারণ এটা নিয়ে অনেক বড় ইউটিউব চ্যানেলে স্যার আমরা সাবস্ক্রাইব করা আছে। আলহামদুলিল্লাহ অবশ্যই করব আমরা। জি স্যার, সো নাইস অফ ইউ। ওটা আমি করে দিব না, আপনারা করেন। একটু করে মিউচুয়ালি রিলেশনশিপটা বিল্ড আপ করি। আর একটা কথা হচ্ছে যে যদি আমি এই ক্লাসে আরেকটু আগায় দেখবো, একটা ওভারঅল মেন্টরিং গ্রুপ আমি করতে পারি কিনা এটা দেখি পরে।
যেখানে অন্য কেউ থাকবে না, শুধু আপনারা এবং আমার, যার সাথে আমার ডাইরেক্ট কমিউনিকেশন। ধরেন এখানে আমার অফিসের একজন থাকলে সে তার মতো মতামত দিবে, আপনারা তার উপরে একটু বিরক্ত হবেন, কিন্তু অ্যাটলিস্ট আমার উপর তো বিরক্ত হবেন না, যেহেতু আমার কাছ থেকে একদিন হলেও শিখছে না, আমিও আপনাদের প্রতি সফট থাকবো। তো ওইটা আমি আরেকটা মেন্টরিং গ্রুপ করার চিন্তা করছি। এটা কোনো আমার প্রফিট বেসের কিছু হবে না। ওই গ্রুপটা হচ্ছে অনেককেই নিব, ইচ আদার হেল্প করবে, জবে হেল্প করবে, আমার অফার আসলে আমি তাকে দিব, তার একটা প্রবলেম হইলে সবসময় আমি পারবো না, কিন্তু আজকে খলিল ভাইয়ের প্রবলেমে, খলিল রহমান ভাইয়ের প্রবলেমে হয়তো রাশেদ মোশাররফ অথবা আব্দুল্লাহ আল ফয়সাল হেল্প করবে। সো আপনারা রাজি থাকলে একটা আপনারা, আমি এটা করতে চাই, তাহলে হয় কি একটু এটা খুব ভালো হবে স্যার, খুব ভালো হবে। জি স্যার, এটা খুবই দরকার, এটা খুবই ভালো হবে। প্রবলেম গুলো স্যার আমরা সলিউশন গুলো পাবো এখানে সবার একটা সহযোগিতার মাধ্যমে। ওকে, জি স্যার, এটা লার্নিং কোথা থাকলেই হবে। জি স্যার, অবশ্যই। লার্নিং কোথা না থাকলে এটা বিরক্ত হয় মানুষ, বুঝছেন? লার্নিং কোথা না, স্যার কত জায়গায় জয়েন করে হাবিজাবি। না না, লার্নিং ক্ষুধা আছে বলেই তো স্যার আমরা মানে যখন জবে থাকি স্যার, হ্যাঁ অনেক ধরনের প্রবলেম ফেস করি আসলে, মানে যেটা কিনা মানে হয়তো মানে অনেক সিনিয়রদেরকে বললেও স্যার অনেক সময় হেল্প করে না, কিন্তু যেমন আপনি অনেক ব্যস্ত থাকেন, হয়তো বা যারা আশেপাশে থাকে অনেক বা অনেকেই জানে, কিন্তু দেখা গেছে অনেকেরটা আমরা সিম্পলি ভাবে বুঝতে পারি, আবার অনেকেরটা স্যার মানে খুব ভালো উনি বুঝাচ্ছে কিন্তু বুঝতে পারি না। তো ওই জায়গাটা একটা ডিসকাশন হয়ে যায়, প্রফেশনালি একটা ডিসকাশন হয় আর কি। রাইট রাইট। তো থ্যাংক ইউ, তাহলে ওইটা আমি ক্রিয়েট করে আপনাদেরকে আস্তে আস্তে স্যার আপনার এক্সেল বেস স্যার এই অ্যাকাউন্ট একটু যদি দিয়ে দিতেন স্যার, ওইটা অ্যাডভান্স এক্সেল কোর্স করছিলাম কিন্তু ওটা পুরাটা ক্লিয়ার হয় না স্যার। কোনটা ভাই, কোনটা? এক্সেল বেস যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস গুলো তৈরি করা, কোন বেস? কোম্পানির সফটওয়্যার নাই, সেই কোম্পানিতে আপনি যেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি, ওটাও দিয়ে দিই। ড্যাশবোর্ডের কথা বলছেন। চমৎকার, ওটা একটা চমৎকার জিনিস। ওটা হচ্ছে যে আপনার কোডিং করে এক্সেল আমি দিয়ে, ওটা আপনারা একটু কাজ করেন, ওটা প্রাইমারি স্টেজে আছে, ওটাও দিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে কোডিং করে অ্যাকাউন্টস এর মানে সফটওয়্যার ছাড়া নিজের অ্যাকাউন্টস বানানো, ওরকম একটা জিনিস করেছিলাম। প্রাইমারিলি তেমন কোনো হয় নাই, ওইটা আমি গ্রুপে দিচ্ছি। ওটার দায়িত্ব নিয়ে লালটুলাল সরকার একটু কাজ করেন যে আমরা এক্সেল বেস সফটওয়্যার বানাইতে পারেন কিনা, তাহলে এটা একটা মজার কাজ হবে, বুঝছেন? কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ, লিভ নিচ্ছি, দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই বলেন। আমি এই আপনার ক্লাস আপনাকে একটু কল দিতে পারবো যদি আপনার কোনো বিরক্ত না হয়, পার্সোনাল কিছু নিয়ে? আচ্ছা, অসুবিধা নেই, করেন, অসুবিধা নেই। জি, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, সালাম স্যার। থ্যাংক ইউ স্যার।